ওকে, আমরা সিআই ব্যাচ 21 এর 12তম ক্লাসের আলোচনায় আছি। আজকে আমরা পিএসপির বেসিক আলোচনা দিয়ে শুরু করব। আমরা যেটা বলছিলাম যে আমরা 3টা ক্লাস কোর্স থেকে পিছিয়ে আছি, যেখানে পিএসপি আলোচনা শুরু হওয়ার কথা ছিল 9, আমরা শুরু করছি 12তে। আমরা রিকভারিতে যাব, যদি প্রয়োজন পড়ে শেষের দিকে আমরা দু একটা ক্লাস বাড়িয়ে নেব, রাইট? প্রয়োজন অনুযায়ী যদি বেশি লাগে। নজির এরকমও আছে যে আমাদের 35 সেশনের ক্লাস কখনো কখনো আমরা 40 সেশনও গেছে, যদি স্টুডেন্ট রেসপন্স কম থাকে। ম্যাক্সিমাম আমরা বলছি যে আমরা 40টা পর্যন্ত ক্লাস করিয়েছি। ইভেন 19 ব্যাচে আমরা 44 সেশন দিয়েছি, যেখানে কমিটমেন্ট ছিল 35। ওকে, 35 or 36 বাই দ্য ওয়ে। এখন এটা ডে সেশন, উপস্থিতি বা স্টুডেন্টের সংখ্যা কম। ইভিনিং সেশনগুলোতে আমাদের কিন্তু পুরো কভার থাকে স্টুডেন্টের। আমাদের এখন যেটা নিয়ে আলোচনা শুরু হবে সেটা বেসিক্যালি এই কোর্সের মূল উপাদান, যেটা পিএসপি, রাইট? এবং টার্গেট কি আমাদের ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটর। যেটা করা হয়ে থাকে যে 16তম সেশনে আমরা কোঅর্ডিনেটর স্টার্ট করি, যাতে আমরা 20টা ক্লাস পাই ফ্রেমওয়ার্কের উপরে। আমাদের হাতে 16তম ক্লাস আজকে সহ 5টা ক্লাস, 4টা ক্লাস আছে, যেখানে আমাদের পিএসপি বেসিক, সিনট্যাক্স এবং ক্রুডিং এর আলোচনাটা করা হবে। যদি প্রয়োজন পড়ে আমরা 2টা ক্লাস এক্সট্রা নিব। আমাদের টার্গেট থাকবে জানো, আমরা আজকে 13, 14, 15 এই 4টা ক্লাসে পিএসপি বেসিক সিনট্যাক্স গুলো যেন আমরা সেরে ফেলতে পারি, রাইট? তাহলে 16 এবং 17তে আমরা ক্রুডিংটা, ডেটাবেস যে ক্রুডিং, সেটাও আমরা ধরতে পারবো। এবং 12, 13, 14, 15তে আমি অবজেক্ট ওরিয়েন্টেড কে টার্গেট করব বেসিক্যালি। 14, 15তে আমি অবজেক্ট ওরিয়েন্টেড কে টার্গেট করব। বেসিক্যালি আমি টার্গেট করব 15কে ওপির বেসিক আলোচনা দিতে, এবং ওইটার উপর বেস করে 16 এবং 17তে ক্রুডিংটা করব। সো ক্রুড বেসিক্যালি ডেটাবেসের অ্যাকশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে, যে আমি কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে ডেটাবেস সার্ভারে ডাটা রাখতে পারি, ডাটা তুলতে পারি, ডাটা এডিট করতে পারি এবং ডাটা ডিলিট করতে পারি। এই 4টা কাজকে একসাথে বলা হয় ক্রুড, রাইট? CRUD। তো এই ক্রুড বিষয়টা আমরা দেখব ওপির বেসিক কনসেপ্ট দিয়েই। তার মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছুটা ঝালাই এখানে কিন্তু হয়ে যাবে। দেন আমরা 18তম ক্লাসে গিয়ে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক স্টার্ট করব। যদি সেটা 18তম ক্লাসে গিয়ে শুরু হয়, কোর্স 38 সেশনে গিয়ে শেষ হয়, রাইট? 20টা সেশন আমরা কিন্তু পাচ্ছি। তো বেসিক্যালি এরকমও হতে পারে যে 2-1টা ক্লাস সপ্তাহে বাড়তেও পারে, কারণ আমরা অলরেডি 10 দিনের ছুটি একটা কাটিয়ে এসেছি এবং কিছুটা সময় আমরা পিছিয়ে গেছি। যদিও রেগুলারই ক্লাস হয়েছে, আমার অসুস্থতার মধ্যে হায়দার আলী টেনে নিয়েছে আপনাদের কিছু বিষয় আলোচনায় এনেছে, যেটা হয়তো আপনারা শিখতে পেরেছেন এবং ভিডিও টিউটোরিয়ালসও আছে, সেই অনুযায়ী আপনারা কিছুটা রিকভার করারও চেষ্টা করবেন। আরেকটা সাজেশন আমার থাকবে, 18তম ব্যাচের HTML CSS বেসিক যে বিষয়টা, এটা আমি নিজেই শিখিয়েছিলাম। ওখান থেকে 18তম ব্যাচের ওখান থেকে আপনারা 8টা ভিডিও, প্রথম যে 8টা ভিডিও, সেটা যদি দেখে নেন, আই হোপ যে আপনারা টেনে টেনে দেখলে 2 দিনের বেশি লাগবে না। আমি যতটুকু দেখেছি যে CSS এর কিছু প্রপার্টি মিস করে গেছে হায়দার, রাইট? কিছু কিছু ছোট ছোট প্রপার্টি, যেটা আমি একদিনের রিকভারিতে নিয়ে আসবো, রাইট? এবং এটা কোর্স চলাকালীন সময়, এটার জন্য কোনো এক্সট্রা ক্লাস লাগবে না, আমরা একটা উইদিন ক্লাসের মধ্যে ওটা একটু ঝালাই করে নেব। আপনাদের এই কারণেই বলছি যে 18 ব্যাচের 1 থেকে 8 ভিডিওগুলো অবশ্যই একবার করে দেখে নেবেন। যেহেতু আপনারা গ্রিড এবং মিডিয়া কোয়েরিতে হাত দিয়েছেন, আমার মনে হয় ওই অংশগুলো দেখলেই বুঝতে পারবেন, কারণ ভেরি সিম্পল HTML CSS, জটিল কিন্তু কোনো কিছু না। এখন আমরা বেসিক্যালি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড নিয়ে কিছু আলোচনায় যাব আমরা।
লাগাই দাও। ওকে, দেখেন আমি এখন কিছু ডায়াগ্রাম তৈরি করব, যেটা সম্পর্কে আগেও হয়তো আলোচনা হয়েছে, আজকে আবার নতুন করে নিয়ে আসবো, কারণ আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিংটা শিখতে চাচ্ছি। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আমি ধরছি, ওয়েব সার্ভার বলছি, আর এটাকে আমি বলছি ডেটাবেস সার্ভার। তাহলে কি কি হলো? ফ্রন্ট এন্ড, ওয়েব সার্ভার আর ডেটাবেস। তো ফ্রন্ট এন্ডে কিছু ল্যাঙ্গুয়েজ কাজ করে, তাই না? এটা নিয়ে কি কথা বলেছিলাম আমি প্রথমের দিকে কথা বলেছিলাম। আজকে আবারও আসি, কিছু নতুন বিষয় এখানে আমরা যুক্ত করব। সো ফ্রন্ট এন্ডে মূলত থাকে HTML নামে একটা মার্কআপ, যেটা স্ট্রাকচার তৈরি করে। CSS নামে আরো একটা মার্কআপ, যা বেসিক্যালি ক্যাসকেডিং স্টাইল শীট, এবং এটা ওই স্ট্রাকচারের উপরে সুন্দর করে ডিজাইন করার জন্য এবং ডিজাইনকে কন্ট্রোল করার জন্য CSS এর ইউজ হয়ে থাকে। জাভাস্ক্রিপ্ট নামে একটা ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যা সাইটের ইন্টারেক্টিভনেস এর জন্য কাজ করে, যেটা এই কোর্সের ভেতরেও আসবে আলোচনাতে। PHP সিনট্যাক্স আলোচনার পরে আমরা জাভাস্ক্রিপ্ট আধা ঘন্টা 40 মিনিটের আলোচনায় জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সও শিখে যাব, রাইট? কারণ PHP এর সাথে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের 90% একদম সিমিলারিটিস রয়েছে, 10% এদিক সেদিক রয়েছে, বাট সিনট্যাক্সের যে টাইপ, ধরন, সেগুলো কিন্তু সেম। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মেজর সিনট্যাক্স বা টপিক, যেটা যে কোনো প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন, সেই টপিকগুলো আমি যদি উল্লেখ করি, তাহলে আমি শুরুতে বলবো যে টপিকগুলো অ্যাকচুয়ালি জানতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স, ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক কিছু সিনট্যাক্স থাকে, দেন ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্টস, array, right?
function, object and class। ঠিক আছে। আর স্টেটমেন্টের ভেতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে conditional statement and second one repeated statement, right? এই যে টপিক গুলো, এটা থিওরিটিক্যাল ফার্স্ট আলোচনা হবে, দেন প্র্যাকটিক্যালি দেখানো হবে, এবং এই সিনট্যাক্সের উপর বেস করেই প্রোগ্রামিং আপনাকে করতে হবে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে। আপনি যদি পিএসপি দিয়ে প্রোগ্রামিং করতে চান, পিএসপি তে ভেরিয়েবল, পিএসপি এর অপারেটর, পিএসপি এর স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, অবজেক্ট, ক্লাস সব আপনাকে জানতে হবে। বাট মূল যে আলোচনাটা, যে থিওরিটিক্যাল সংজ্ঞাগুলো বা যেভাবে কাজের ধরন, সব ল্যাঙ্গুয়েজেই সেম। ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হবে, ওই সিনট্যাক্স, যে ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সে কিছুটা পরিবর্তন আসতে পারে, লেখার ধরনে কিছু পরিবর্তন আসতে পারে, বাট কাজের ধরন কখনোই পরিবর্তন হয় না। আমি কি বোঝাতে পেরেছি? কাজের ধরনে কখনোই এর পরিবর্তন আসে না। তো আমি যদি এই টপিকগুলো শিখি, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, অবজেক্ট, ক্লাস, আপনি পিএসপি, জাভাস্ক্রিপ্ট, যদি আপনি বলেন যে আপনি সি শার্পে কাজ করবেন, একই, জাভাতে কাজ করবেন, একই, সিতে কাজ করবেন, সেম, সি প্লাস প্লাসে কাজ করবেন, সেম, আপনি পাইথনে যাবেন, সেম, আপনি রুবিতে যাবেন, সেম, আপনি পার্লে যাবেন, সেম। মানে থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা কি সবার জন্য সেম, বাট সিনট্যাক্স ডিফারেন্স হতে পারে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ। সো আমি যখন এই টপিকগুলো আলোচনা করব পিএসপি, ডেফিনেটলি আমি জাভাস্ক্রিপ্টে গিয়ে আমি যদি পিএসপি তে এই টপিকগুলো আলোচনা করতে 4টা ক্লাস নেই, আমি জাভাস্ক্রিপ্টে 4টা ক্লাস নিব না। এটা কি আমাদের জন্য উপকারে আসবে নাকি অপকার হয়ে যাবে? এটা যদি আমি রিপিট করে থাকি আবার 4টা ক্লাস সেম জিনিস, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো ডেফিনেটলি ওখানে 1 ঘন্টা সময় ম্যাক্সিমাম হয়তো আমার লাগতে পারে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কিভাবে আলোচনা হবে। প্রোগ্রামিংটা অলওয়েজ কি ডিফারেন্ট, প্রোগ্রামিং এক্সপেরিয়েন্স আর কি। আপনি যত বেশি কাজ করবেন, যত ধরনের কাজ করবেন, তত বেশি এক্সপেরিয়েন্স হবেন। কারণ এক্সপেরিয়েন্স দুই ভাবে হয়, এজে হয় এক্সপেরিয়েন্স, কাজে হয় এক্সপেরিয়েন্স, রাইট? কেউ একজন 40 বছর বয়স, বাট সে একই ধরনের কাজ করে যাচ্ছে। কেউ একজন 35 ইয়ার্স এজ, বাট সে বিভিন্ন ধরনের কাজ করে এই পর্যন্ত এসেছে। তার 10 বছর এক্সপেরিয়েন্স, আরেকজনের 15। তো ডেফিনেটলি 10 বছরের জন 15 জনকে বিট করতে পারে, কারণ তার ভ্যারাইটিস অফ জবের এক্সপেরিয়েন্স আছে, সে বেশি কাজ করেছে, রাইট? বিভিন্ন ধরনের কাজ করেছে, সো তার এক্সপেরিয়েন্স ওই ওনার চেয়ে 15 বছরের এক্সপেরিয়েন্সের চাইতে বেশি। হ্যালো, আচ্ছা, এতটুকু তো বোঝা গেল যে সকল ল্যাঙ্গুয়েজের জন্য এই সিনট্যাক্স গুলো কমন, রাইট? আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো বেসিক্যালি মেইন ফ্রন্ট এন্ডের, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের এটা ল্যাঙ্গুয়েজ, বাট জাভাস্ক্রিপ্ট ওরিয়েন্টেড টেকনোলজিসও রয়েছে, যেমন অ্যাজাক্স, জেসন, এগুলো জাভাস্ক্রিপ্টের আন্ডারেই থাকে। আমরা এই কোর্সে অ্যাজাক্স নিয়েও কিছুটা আলোচনা করব। তো মেইনলি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্রন্ট এন্ডে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টই থাকে। ওকে, তো জাভাস্ক্রিপ্টের আন্ডারে আমরা কি ইউজ করে থাকি, মানে এর একটা টেকনোলজি, জাভাস্ক্রিপ্টের ইউজ টেকনোলজি অ্যাজাক্স এবং জেসন। এটা বেসিক্যালি এরকম যে জাভাস্ক্রিপ্ট এই দুটা কিন্তু সরাসরি আমি যদি ক্লায়েন্ট এন্ডের কোনো টেকনোলজি বলি তাহলে কিন্তু ভুলই হবে। জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে এই টেকনোলজিগুলো যেটা করে,
যে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে ইনস্ট্রাকশন পাঠিয়ে ডাটাগুলো রিসিভ করে নিতে পারে উইদাউট ফর্ম সাবমিশন অ্যান্ড লিঙ্ক ক্লিক, রাইট? সো পেজ লোড হচ্ছে না, বাট আমি ইনস্ট্রাকশন সার্ভারের কাছে দিচ্ছি এবং সার্ভার থেকে ডাটা চট করে আমি নিয়ে আসছি, লাইক দ্যাট। এই যে ডাটাগুলো যেগুলো এসেছে এগুলো সব কোথা থেকে আসে? সার্ভার থেকে আসে। বাট একটু খেয়াল করেন, আমি কিন্তু ফর্মও সাবমিট করি নাই, লিঙ্কও ক্লিক করি নাই, যার মাধ্যমে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারে যাই। তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি বারবার রিপিট করছি একটা বিষয়, যে আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে যেতে চাচ্ছি। তো আপনারা যখন HTML CSS দিয়ে কিছু একটা করেছেন, ওখান থেকে যদি আপনি ওই ডাটাগুলোকে ডেটাবেস পর্যন্ত নিয়ে যেতে চান, মাঝখানে একটা মিডিয়া আছে, ওয়েব সার্ভার, আপনাকে ক্লায়েন্ট থেকে সরাসরি ডেটাবেসে যাওয়ার কোনো সুযোগ দেবে না, কারণ কোনো ওয়ে নেই বা কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে আপনাকে হেল্প করবে ডেটাবেস পর্যন্ত নিয়ে যেতে। তো ডেটাবেস একটা স্টোরেজ, তাকে তো ইউজ করতে পারতে হবে, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML CSS এর সেই ক্ষমতা নেই। জাভাস্ক্রিপ্ট সেও ব্রাউজার স্পেসিফিক, জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে সার্ভার কোনটা? জাভাস্ক্রিপ্টের জন্য সকল ব্রাউজার। HTML CSS এর সার্ভার যেমন ব্রাউজার, জাভাস্ক্রিপ্টের সার্ভারও কি ব্রাউজারই। তো জাভাস্ক্রিপ্টেরও ক্ষমতা নেই যে সে ডেটাবেস সার্ভারের মতো বড় একটা সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে। এর জন্য দরকার কি? ওয়েব সার্ভার, যে এই কাজটা খুব ভালো মতো করতে পারবে। আমি বোঝাতে পেরেছি? সো যখন আমি ডাটা নিয়ে কাজ করতে যাব, ডাটা নিয়ে কাজ করার সাথে সাথে আমরা ইন্টেলিজেন্স শো করতে যাব, যে লাইক আমি ডাটা স্টোর করতে চাচ্ছি না, বাট আমি দুইটা ভ্যালু ইনপুট দিচ্ছে কেউ, ওই দুইটা ভ্যালুকে আমি যোগ করে দেখাতে যাচ্ছি। ছোট্ট এই ছোট্ট কাজটাই যদি আমি করতে চাই, HTML CSS সেটা কিন্তু করতে পারবে না, বাট জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে সেটা করা যায়, রাইট? আবার আমরা যখন সার্ভার সাইড বলছি PHP, সেও কিন্তু এটা করতে পারবে। তার মানে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্যাল যে লজিক সেটা বোঝে, এবং লজিক্যাল যে সিনট্যাক্স গুলো আছে, অপারেটরস গুলো আছে, সেগুলোর অ্যাকশন তারা এক্সিকিউট করতে পারে। তো সার্ভার সাইডে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য কাজ করে। মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এর মধ্যে অন্যতম, মানে ওয়েব সার্ভারের মধ্যে এটাকে আমরা ওয়েব সার্ভার না বলে বেসিক্যালি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। হ্যাঁ, এই জায়গাটা server side language PHP দুইটাই আসছে না? মানে অন্যতম ল্যাঙ্গুয়েজ গুলো আমি লিখছি। হ্যালো,
হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাজমুল। হ্যাঁ, বল। হ্যাঁ, আমি দেখছি আপনার প্রজেক্টগুলো আমি দেখছি। আপনার সিভি সব পাঠানো হয়েছে একটা কোম্পানিতে। আপনার হয়তো ৪-৫ তারিখের দিকে একটু ইন্টারভিউ কল হতে পারে। বিসমিল্লাহ প্রপার্টিজ থেকে ফোন দেবে একজন আপনার। হুম? হ্যাঁ, আর ওই ল্যারাভেলে কি জানা আছে কতটুকু মানে কাজ কিছুটা? দেখেন, ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে পিএসপি, তারপরে হচ্ছে এসপি ডট নেটের সি শার্প, ASP.NET এর সি শার্প, দেন জাভা। মানে এই তিনটা মিলেই ওয়েবের বা ওয়েব ডেভেলপমেন্টের 97-8% দখল করে আছে। ঠিক আছে, 1% মতো পাইথন ইউজ হচ্ছে। এটা মানে আপকামিং বলা হচ্ছে যে মার্কেট দখল করবে হয়তো অচিরেই। সো পাইথনটা উঠে আসছে আর কি। এছাড়া রুবি, পার্ল, এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু অন্যতম ভালো ল্যাঙ্গুয়েজ, বাট জনপ্রিয়তাটা অ্যাকচুয়ালি এই পিএসপি, ASP.NET, জাভা লেভেলের না। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে কেন? ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্রেইন হিসেবে যে ল্যাঙ্গুয়েজ গুলো কাজ করে এগুলো হচ্ছে অন্যতম ল্যাঙ্গুয়েজ। তো পিএসপি বেসিক্যালি যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, ছোট বড়, হ্যাঁ, যে কোনো ধরনের সাইড অ্যাপ্লিকেশনের জন্য পিএসপির ইউজটাই বেশি। আবার বড় সিকিউর টাইপের যে অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, মানে অ্যাপ্লিকেশনই মোস্টলি, ওয়েবসাইট খুব কম, এই ASP.NET এবং জাভার ইউজ আছে। মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটই ইউজ হয় কি পিএসপি তে। মানে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত, যেটা সেটাই ওয়েবসাইট। আর অ্যাপ্লিকেশন কি টার্গেটেড অডিয়েন্স, আমার অফিসের জন্য, আমার হসপিটালের জন্য, আমার ব্যাংকের জন্য, আমার ইউনিভার্সিটির জন্য, প্রাতিষ্ঠানিক, রাইট? নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স যেখানে আছে সেটাকেই আমরা কি বলে থাকি? অ্যাপ্লিকেশন। তো এই জায়গাগুলো টাকা পয়সা লেনদেন, হিসেব নিকেশ অনেক বেশি, রাইট? এটা সিকিউরিটিও দরকার কি অনেক বেশি। এবং টার্গেটেড অডিয়েন্স মানে কি, যে লাইক আমার যদি ইউনিভার্সিটি কোনো একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করে এবং ইউনিভার্সিটিতে যদি বলে যে বই জমা দেওয়া, বই নেওয়া, টাকা জমা দেওয়া, টাকা নেওয়া তোমাকে এর মাধ্যমেই করতে হবে, অন্য কোনো মাধ্যম নেই, তো সেই ক্ষেত্রে আমার কি কোনো চয়েস আছে? আমাকে করতেই হবে। সো স্লো হোক আর ফাস্টার, আমাকে এর পেছনেই থাকতে হবে। আচ্ছা, তাহলে যা বলছিলাম যে ASP.NET, জাভা, এগুলো কি করে? অ্যাপ্লিকেশন বানায়, সিকিউর অ্যাপ্লিকেশন, রাইট? ভারী হয়, এর ল্যাঙ্গুয়েজ গুলো খুব ভালো এবং সিকিউর, পাওয়ারফুল। মানে যদি বলা হয় যে এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোন ল্যাঙ্গুয়েজ এবং স্ট্রং সিকিউর কোন ল্যাঙ্গুয়েজ, বা যদি বলে বেস্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, হ্যাঁ, তাহলে জাভার নাম শুরুতে আসবে। হতে পেরেছে? তারপরে হয়তো সি শার্প, পাইথন, পার্ল, এর মধ্যে কম্পিটিশন হতে পারে সেকেন্ড পজিশনের জন্য, বাট ইউজ বা তার মার্কেটের দখল, এটার উপর বেস করে আমি হয়তো ASP.NET এর সি শার্পকেই সেকেন্ড পাওয়ারফুল এবং মানে সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ গুলোর কাতারে রাখতে পারি। পিএসপি কে কিন্তু অনেক পরে আমি রাখছি। পিএসপি লাইট ওয়েট, ফাস্টার। পিএসপি দিয়ে আপনি যা চান তাই করতে পারেন, বাট পিএসপি
এই জাভা, সি শার্প বা পাইথনের মতো এতটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ না। বুঝতে পেরেছি? এর সিকিউরিটি যে একেবারেই খারাপ সেটা কিন্তু আমি বলছি না, হ্যাঁ, এর সিকিউরিটি তাদের কাছাকাছি, বাট এই পিএসপি তুলনায় এদের সিকিউরিটি বা ল্যাঙ্গুয়েজটিক যে পাওয়ার বা ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার সেটাতে মাস বেটার পিএসপির তুলনায় আমি বলছি। পিএসপি কে শেপে আনতে কমিউনিটির অনেক কিন্তু ঘাম ঝরাতে হয়েছে। পিএসপি বেসিক্যালি যখন আসে পার্সোনাল হোম পেজ হিসেবে আসে, পিএইচপি, হ্যাঁ, পার্সোনাল হোম পেজ, যে আপনি আপনার পার্সোনাল পেজ বানাবেন, ডাইনামিক করবেন, এর জন্য একটা ল্যাঙ্গুয়েজ থ্রো করা। তেমন কোনো কিছুই কিন্তু এখানে ঠিক ওভাবে যে তারা মার্কেটে নিয়ে আসবে সেই হিসেবে কিন্তু তারা এই ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করে নাই। পরবর্তীতে এর ইউজ বাড়তে থাকাতে তারা কোম্পানির রূপ দিয়েছে, বাট ল্যাঙ্গুয়েজের যে মূল গোল, হ্যাঁ, লাইট ওয়েট অ্যান্ড ফাস্টার, এখান থেকে তারা এখন পর্যন্ত সরে নাই 20-22 বছরেও, রাইট? তো দ্যাটস ওয়াই এখন তারা অনেক বেশি ইউজ হচ্ছে। কারণ একটা জিনিস খেয়াল করেন, আমার সাইট, আমার পার্সোনাল সাইট, কারণ আমার পার্সোনাল সাইট এর ভেতরে চুরি করারই বা কি আছে? আমি বুঝতে পেরেছি। এখন আমাদের দেশে লাইক 16 কোটি মানুষ আছে এক্সাম্পল, আমাদের দেশে কোম্পানি আছে কতগুলো? 50 লাখ, 10 লাখ, 10 লাখ কোম্পানি আছে। যদি 10 লাখ কোম্পানির অ্যাপ্লিকেশন এই .NET জাভা নিয়ে যায় আর 16 কোটি মানুষের ওয়েবসাইট যদি পিএইচপি বানায়, তো লাভ কার বেশি? সেটা বোঝা যাচ্ছে? ওদের চাল বিক্রি করার মতো আর কি, মোবাইল আর চাল, হ্যাঁ, মোবাইল একজন মানুষ এক বছরে একটা কিনে, আর চাল তার প্রতিদিন লাগে। সেটা বোঝা যাচ্ছে? সো পিএসপি বেশি ইউজ হওয়ার পেছনে কারণই এটা। পিএসপি দিয়ে যে বড় অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে না, সিকিউর অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে না, সেটা কিন্তু আমি বলছি না, হচ্ছে, বাট সংখ্যায় কি কম। ওয়ার্ল্ড ওয়াইড যত পপুলার বিগ সাইজ ওয়েবসাইট সবই পিএসপি দিয়ে করা। অ্যামাজন, ফেসবুক, হ্যাঁ, আলিবাবা, সব কি পিএসপি দিয়েই করা। বাট তারা কি সিকিউর না? ক্রোর্স অফ ইউজার কি তারা নিতে পারছে না? ফেসবুক এট এ টাইম কি কয়েক ক্রোর ইউজার নিচ্ছে না? নিচ্ছে। যদি আমি পিক আওয়ারে 40% ইউজারও ধরি, 80 কোটি ইউজার একসাথে ফেসবুকে থাকে, সো পিএসপি কি নিতে পারছে না? নিতে পারছে। বাট যদি 2 কোটি ইউজারও .NET বা জাভা বেসড অ্যাপ্লিকেশনে আসে, ওই অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে অনেক। পার্থক্যটা কি ওখানেই। 2 কোটি লোড হয়তো তারা নিতে পারবে না, কারণ মেমোরি ইউজ করে অনেক বেশি এই দুটা ল্যাঙ্গুয়েজ, আর নিজের সাইজও কি অনেক বাল্কি, রাইট? জাভা কার্নেল পর্যন্ত হিট করে। আপনি জাভা ইনস্টল করার সাথে সাথে জাভা ইনস্টল করে এটা আনইনস্টল করতে গেলে ওএস ফেলে দেওয়াই ভালো। সেটা বোঝা যাচ্ছে? সে একদম চলে যায় কোথায়? কার্নেল পর্যন্ত, একদম লোয়ার লেভেলে, রাইট? আর .NET কিনতে গেলে কি একটা, এখনকার দিনে কি হয়েছে, আগে সিডি ছিল, এখন ডিভিডি, রাইট? সো ডিভিডি তে 6 জিবি 7 জিবি জায়গা লাগে, এমএসডিএন সহ 2টা ডিস্ক থাকে, 10-12 জিবি, রাইট? .NET প্ল্যাটফর্মে। সো ডেফিনেটলি যে বাল্কি সাইজ যারা, তাদের নড়তে চড়তে কি একটু দেরি লাগবে না? বাট এরা কি অনেক বেশি সিকিউর। আরেকটা জিনিস হচ্ছে যে পিএসপি সিকিউরিটির জন্য থার্ড পার্টি ইউজ হচ্ছে অনেক বেশি। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম দেখেন আমাদের যে বাসা বাড়িগুলোতে যে সিকিউরিটি গার্ড আমরা দেই, আমরা কি নিজেরা অ্যাপয়েন্ট করি সংখ্যায় কিন্তু কম, বাট যাদের এজেন্সি আছে, এজেন্সি থেকে সিকিউরিটিটা দেয়, আমরা ওটাকেই বেশি সিকিউর মনে করি কিন্তু এখন, তাই না? সো অ্যাভারেজে যে সিকিউরিটিটা এই লেভেলের সিকিউরিটি, আবার বড় যেটা প্রতিষ্ঠান, একটু খেয়াল করেন, বড় প্রতিষ্ঠান হচ্ছে বসুন্ধরা কিন্তু কোনো এজেন্সি থেকে নেয় না, তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে, এবং প্রয়োজন হলে যদি বেশি সিকিউরিটি প্রয়োজন পড়ে তারা সরকারের কাছ থেকে সাহায্য নেয়। বিষয়টা বোঝাতে পেরেছে? তো ওই যে জাভা, .NET ওদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে, পিএসপিরও আছে, বাট পিএসপি যদি জাভা, .NET ওই লেভেলের সিকিউরিটি যেতে চায় তখন তার এজেন্সির সাহায্য নেয়।
ঠিক আছে? সো এই হচ্ছে মূল বিষয় যে পিএসপি এবং আদার্স ল্যাঙ্গুয়েজ। তো পিএসপি মূলত বেশি ইউজ হওয়ার পেছনের কারণ কি? লাইট ওয়েট, ভেরি ফাস্ট, এবং একসাথে অনেক ইউজার সে কি করতে পারে? ইনস্ট্রাকশন নিতে পারে, অনেক ইউজারের ইনস্ট্রাকশন। ডিসঅ্যাডভান্টেজ, কোনো স্ট্রাকচার নেই, পিএসপি ল্যাঙ্গুয়েজের কোনো স্ট্রাকচার নেই, পিএসপি কোনো স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ না। ওকে, স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ কোনগুলো? স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস। এই দুটোকে বলা হয় 100% স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েস্টিক সিরিয়ালে যদি এখানে যেহেতু সি প্লাস প্লাস নেই, সি প্লাস প্লাস ওয়েব ডেভেলপমেন্টে কাজ করা, দ্যাটস আমি এখানে সি প্লাস প্লাস কে রাখি নাই। তো বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি সিরিয়াল করা হয় ওভারঅল, তাহলে জাভার পরে সি প্লাস প্লাস। আর মাদার ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় তাহলে বলতে হবে সি কে। আচ্ছা, তো আমি পিএইচপির বেলায় যেটা বলবো সেটা হচ্ছে যে পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে 82% ইউজ হচ্ছে এখন মনোপলি অবস্থায় ওয়েবে। বুঝেন যে 50%-এর উপরে গেলেই বলা হয় সে ওই এরিয়াতে মনোপলি অবস্থায় আছে, সে যা বলবে তাই, রাইট, যা করবে তাই, এটাকে মনোপলি বলে। তো যেমন মনে করেন যে বাংলা লিংক আসার আগ পর্যন্ত গ্রামীণফোন কি করে গেছে? মনোপলি। এবং তাদের ওই সময় যে খরচ হতো তার তুলনায় খরচ তাদের বেড়েছে, বাট ওই সময় তারা পার মিনিটে কস্টিং নিত কয় টাকা? 7 টাকা। এখন তারা 1 টাকাও নেয় বা তার কম নেয়, কিভাবে পারে? এটা বুঝতে পেলেন? যদিও গ্রাহক বেড়েছে অনেক, বাট তাদের যে ওই লিজ নেওয়ার, যেটা তো 100 বছরের জন্য নিয়ে নিয়েছে সরকারের কাছ থেকে, এটা বোঝাতে পেরেছে? সো লাইনের যে আদার্স ফ্যাসিলিটি গুলো, সো খরচ তো তারা আগেও যেরকম করতো এখনো কি সেই লেভেলে আছে, বাট কি কস্টিংটা অনেক কমাতে বাধ্য হয়েছে, কারণ কি কম্পিটিটর এসেছে। তো বাট পিএসপি ইউজের দিক থেকে মনোপলি অবস্থায় থাকার মূল কারণ হচ্ছে ঠিক তাই, লাইট ওয়েট এবং ভেরি ফাস্ট, এবং ডেভেলপার, যেহেতু ল্যাঙ্গুয়েজটা ইজি, হ্যাঁ, অ্যাভেলেবল ডেভেলপার আছে, এবং ডেভেলপমেন্ট যে কস্ট এটাও ASP.NET জাভা পাইথনের তুলনায় কম। মনে করেন যে সংখ্যায় যদি কম থাকে, কাজের মানুষের সংখ্যা যদি কম থাকে, মনে করেন আমি গ্রামের দিকে কি বলে কামলা, রাইট? কামলারা কোথায় থাকে? মোড়ে বসে থাকে, হ্যাঁ, তারা একটা ঢাকিকে ওটাকে গ্রামের ভাষায় কি বলে? মাটি তোলার জন্য ডালা, ডালি বা ডালা বলে, হ্যাঁ, আমাদের দিকে ডালা বলে। সেই ডালা আর কোদাল মাটি খোঁড়ার জন্য এটা নিয়ে কিন্তু বসে থাকে। সকালে 8টার মধ্যে এসে 6টা 7টা থেকে তারা ওখানে বসে থাকে। যারা কাজে নিয়ে যায় ওই জায়গাটাতে যায় এবং তাদের সঙ্গে কথা বলে 2জন 4জন যা প্রয়োজন নিয়ে চলে আসে। এবং তারা কিন্তু যদি কাজ ফিক্স হয়ে যায় যে আগামী 5 দিন তারা কাজ করবে, তারা ওখানে না বসে কি করে? সরাসরি কাজে ওখানে চলে যায়। এটা কিন্তু ওই যে পান্থপথ সিগন্যালও আছে, হ্যাঁ, আমি দেখেছি যে ওখানে প্রচুর লোক বসে থাকে সকালবেলা। তো ওখানে যদি অ্যাভেলেবেল লোক থাকে, ওদের যদি প্রতিদিনের কাজের 200 টাকা হয়, অ্যাভেলেবেল যদি থাকে, সো 2-4 জনকে পাশে ডেকে নিয়ে যদি আমি বলি যে 180 টাকা দিব, তাও চলে আসে, যেটা বোঝেন, রাইট? আর যদি লোক কম থাকে তখন কিন্তু 10-20 টাকা বাড়িয়েই দিতে হয়, কারণ গ্রাহক বেশি। আচ্ছা, তো এটাই হচ্ছে মূল কারণ যে .NET জাভা এবং পাইথন যেহেতু কাজ কম, রিস্ক ক্যারিয়ার ডেভেলপ করা এটা বাড়ছে না, বরঞ্চ কি ইউজটা কমছে। সো আমি আমার ক্যারিয়ারটা ওইদিকে যদি ডেভেলপ করি, যদিও ল্যাঙ্গুয়েজ হিসেবে ভেরি গুড, রাইট, বাট আমি যদি আমার ক্যারিয়ারটা ডেভেলপ করি, আমি খুব ভালো কাজ জানি, বাট কোম্পানিতে কাজ নেই, কোম্পানি আমাকে রাখবে?
কোম্পানি তো আপনাকে বসে বসে কি বেতন দেবে না, তো আপনাকে কি করবে, ফায়ার করবে, অথবা আপনাকে ভালো মতো বলবে যে আপনি রিজাইন করেন, অন্য কোথাও দেখেন, তো আপনি রিস্কে পড়ে যাবেন। এই কারণেই কি যার কাজ বেশি সেখানে লোকজনও কি বেশি, তো বেশি হওয়াতে অ্যাভেলেবেল লোক আছে, দ্যাটস ওয়াই কি আমি 2-4-50 টাকায় কি কম খরচে কাজটা করাতে পারি। পার্থক্য যে অনেক বেশি সেটা কিন্তু না, ওই 30-40 টাকার পার্থক্য, 180 টাকা আর 210 টাকা। আপনি নিশ্চয়ই ওই 200 টাকার কামলাকে কম দেখে মানুষ আপনি 250-300 টাকা দিয়ে নিয়ে আসবেন না, যদি নেহায়েত বিপদে না পড়েন, আমার আজকে লাগবেই, তাহলে না হয় আপনি 50 টাকা থেকে বেশি অফার করতে পারেন, এর চেয়ে বেশি হয়তো আপনি কখনোই অফার করবেন না, কারণ কামলা যে কাজ করবে সেটা অন্যরাও কিন্তু চাইলে করতে পারে। ওকে, সো পার্থক্যটা কম, পিএসপি ইউজ বেশি হওয়াতে তার ডেভেলপারস এর সংখ্যা বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে বেশি হওয়ার পেছনে মূল কারণ ইজি। আরেকটা বিষয় হচ্ছে যে মেইনটেনেন্স কস্ট, পিএসপি দিয়ে ডেভেলপ করা কোনো অ্যাপ্লিকেশন সাইট মেইনটেইন করতে যে খরচ হয়, ডটনেট, জাভা, পাইথন, রুবি, পার্ল, এর খরচটাও বেশি পিএসপির তুলনায়, অনেক বেশি সেটা কিন্তু বলছি না, ওই 10-15-20 টাকারই কি। তো সেই কারণেই পিএসপির ইউজটাও বেশি। তো নরমালি আপনারা যখন মার্কেটে কোনো কিছু কিনতে যান তখন কিন্তু কোয়ালিটি সেম, প্রোডাক্ট সেম দেখলে 5 টাকার ডিফারেন্সেও আপনি কিন্তু ওই 5 টাকা কমের যে দোকান সেখান থেকেই নেন। বলেন তো, এই যে তো সেম জিনিস, হ্যাঁ, তাহলে আমি 5 টাকা কেন বেশি দেবো? ইভেন 1 টাকাও তখন কিন্তু বড় হয়ে ওঠে, বিষয়টা এখানেও কি তাই। হ্যাঁ, সো পিএসপির কাজ পাওয়ার পেছনে মূল কারণ। তো যেহেতু পিএসপি স্ট্রাকচার্ড না, পিএসপি সিকিউরিটিও অন্যদের চাইতে কম, এই কারণে পিএসপি দিয়ে বড় অ্যাপ্লিকেশন বানানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই প্রবলেমটা ক্রিয়েট হয় 2003 সালের পর থেকে, যখন পিএসপি জনপ্রিয়তাটা পাওয়া শুরু করে। ওয়েবের কনসেপ্ট 1995 থেকে, ওই সময় একেবারে মানে একচ্ছত্র অবস্থায় ASP.NET, কারণ ASP.NET আগে এসেছে 85-তে। হ্যাঁ, তখন ভিজুয়াল বেসিক মূলত ইউজ হতো, ওয়েবে জন্য তারা তখন অধিক তেমন ভাবে উঠে আসেনি, সি শার্প আগের একদম শুরুর অবস্থার দিকে আছে, বাট তারপরেও কিন্তু তারা কিন্তু মার্কেট দখল করে ফেলে 95-এ। জাভা 91 এসেছে, সো সেও কিন্তু বয়সের দিক থেকে সি শার্প না ASP.NET প্ল্যাটফর্মের থেকে ছোট, দ্যাটস ওয়াই ASP.NET প্ল্যাটফর্ম কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলা যায় যে মনোপলি অবস্থায় ছিল 95 থেকে 2002, রাইট। 97-এ পার্সোনাল হোম পেজ রিলিজ হওয়ার পর 99-এ ফার্স্ট এর মানে প্রফেশনাল ইউজ বা বলতে পারেন বাণিজ্যিক ইউজ শুরু হয়, এবং 2-3 বছরের মধ্যে সে একদম মানে হই হই রই রই অবস্থায় চলে আসে, সবাই সেটার দিকে ঝুঁকতে থাকে, পিএসপির দিকে। তো শুরুর দিকে যে অ্যাপ্লিকেশন গুলো, বড় বড় অ্যাপ্লিকেশন এখন যারা মার্ট কাঁপাচ্ছে বলা যায়, যে লাইক অ্যামাজন, রাইট, ইবে, এই অ্যাপ্লিকেশন গুলো বা আরো বড় বড় জায়ান্ট যে অ্যাপ্লিকেশন গুলো, ইয়াহু ছিল, সো এরা, ইভেন গুগল যখন শুরু করে সেও ডটনেটে ছিল, সো এরা গুগলও শুরু করে 1999-এ। সো এখন ওই সময় তারা কিন্তু ডটনেটে ছিল। পরে পিএসপির এই ক্রেজ এবং পিএসপির স্পিড বা লাইট ওয়েট এই বিষয়গুলো দেখে 3 থেকে এরা ট্রান্সফর্ম করা শুরু করে। তার মানে 2 পর্যন্ত 90%, 92% ইউজ হতো কি এসপি ডট, 7-8% ইউজ হতো কি জাভা, আর বাকি খুব ভেরি ফিউ পিএসপি, পাইথন ইউজ হতো। পাইথন কিন্তু অনেক পুরনো, বাট সে মার্কেট এখন দখল করা শুরু করেছে, এই পর্যন্ত কিন্তু সে টুকটুক টুকটুক করেই চলছে। পাইথনের বয়স 30 বছর। আচ্ছা, এখন ওই সময়টায় যখন বড় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু হয়, পিএসপি যেহেতু স্ট্রাকচার্ড না, বিপদে পড়ে যায়, বিশেষ করে প্রজেক্ট ম্যানেজার, কোম্পানি, কারণ এটা স্ট্রাকচারই নেই। আপনি স্ট্রাকচার নেই, যে যার মতো কাজ করবে, যে যার মতো কাজ করলে কি আপনি বড় কিছু একসঙ্গে করতে পারবেন? একটা যদি সঠিক কাঠামো না থাকে, আপনি বড় কোনো কিছুই ম্যানেজ করতে পারবেন না। আপনি যদি 50 আপনার আন্ডারে 5 জন দিলাম, ইটস ওকে, আপনি 5 জনকে চোখে চোখে রাখতে পারবেন, দেখতেও পারবেন,
আপনার আন্ডারে আমি 50 জনকে দিলাম, তখন আপনি কি করবেন? ম্যানেজ করতে পারবেন যদি মিডলম্যান না রাখেন? 5 জনকে ম্যানেজ করা যেহেতু ইজি, আমি কি করব? 10 জন মিডলম্যান সেট করে দিব যে 5 জন 5 জনকে দেখবে। সেটা বোঝা যাচ্ছে? সো তখন কিন্তু তারা খুবই সুন্দর করে দেখতে পারে, আপনি কিন্তু সেই 10 জনকে আবার টেক কেয়ার করতে পারবেন যারা টপে আছেন। তার মানে যদি স্ট্রাকচার থাকে এটা খুব সহজে মেইনটেইন বা ম্যানেজ করা সম্ভব, বাট যদি স্ট্রাকচার না থাকে বড় কোনো কিছু ম্যানেজ করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এবং সেটাই হচ্ছিল 3-4 সেশনে যখন জায়ান্টরা এটাকে ট্রান্সফর্ম শুরু করে, তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়। যে ল্যাঙ্গুয়েজ স্পিড ঠিক আছে, ফাস্টার এবং লাইট ওয়েট, বাট এর কোনো স্ট্রাকচার নেই, বড় অ্যাপ্লিকেশন বানাতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে। তখন পিএসপি কে তারা পুশ করে, পিএসপি কে তারা প্রেসার ক্রিয়েট করে, যেটাকে স্ট্রাকচার করে। স্ট্রাকচার করা যারা ল্যাঙ্গুয়েজ বানিয়েছে, স্ট্রাকচার করা কি তাদের জন্য কঠিন? কঠিন তো কোনো কিছু না, বাট তারা করে নাই কেন? যে আমি একটা অফিস বানালাম, এখন অফিস বানানো যতটা কঠিন, অফিসের নিয়ম কানুন বানানো কতটা কঠিন? আমি বললেই তো সেটা নিয়ম হয়ে যাবে, সেটা বোঝা যাচ্ছে? সো সেই নিয়ম কানুন গুলো তারা কেন বানাচ্ছিল না? যদি নিয়ম কানুন, লাইক আমি যদি বলি যে এখানে 3 জন গার্ড আমি দাঁড় করে দিলাম, একটা এক্সাম্পল আমি বলি, যে একজন ব্যাক চেক করবে, হ্যাঁ, একজন বডি চেক করবে, আর আরেকজন কি করবে? ওই স্ক্যান করে সে ভেতরে ঢুকবে। তাহলে যখন আমার অফিসে আসবে তার 5 মিনিট সময় ওখানে নষ্ট হয়ে যাবে, সেটা বোঝা যাচ্ছে? তো জাস্ট আমি একটা এক্সাম্পল বলছি। একটা স্ট্রাকচার আমি যদি দাঁড় করাতে চাই, আরেকটা বিষয় আমি বলি যে একজন সিইও আছে, একজন ম্যানেজার আছে এবং অফিসার্সরা আছেন। কেউ যদি সিইও বরাবর সরাসরি যেতে চায়, আমি যদি বলি যে না, একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, একটা এক্সাম্পল আমি বলছি, যে ওই এক্সিকিউটিভের কাছে আসবে, এক্সিকিউটিভ ম্যানেজারকে পাঠাবে, ম্যানেজার যদি অ্যালাউ করে সিইওর কাছে যাবে, আদারওয়াইজ সে সিইওর কাছে যেতে পারবে না। আর আমি যদি বলেই রাখি যে যে কেউ আসলে সিইও রুমে পাঠিয়ে দিবা, পার্থক্যটা বুঝতে পেরেছেন? সে একজন স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছে, আরেকজন কি ইচ্ছে মতো মুভ করতে পারছে, তো সময় ডেফিনেটলি সেখানে কমই লাগছে। ওকে, তো ওই সময়টাতে একটা প্রেসার ছিল, ওই প্রেসারটাকে তারা অ্যাকচুয়ালি নাই, তারা আগে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছে তারা এই যে দুই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করবে, তারা হ্যাবিওয়েটও করবে না, কারণ স্ট্রাকচার বানাতে গেলে অনেক কিছু দাঁড় করাতে হবে এবং সেটা আস্তে আস্তে করে হ্যাবিওয়েট হয়ে যাবে এবং স্পিডও কি কিছুটা কমে আসবে। তো এরপর থেকে তারা যেটা করে, যে বড় বড় জায়ান্টরা ওই সময় কিছুটা সুযোগ নেয়, কিছু কোম্পানি তারা যেটা বলে যে তারা পিএসপি কে স্ট্রাকচার করে দেবে, বাট একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে, যে তারা নিজেরাই একটা কিছু দাঁড় করাবে, যেটাকে তারা কি বলছে ফ্রেমওয়ার্ক, এবং পিএসপি ওখানে যদি কাজ করতে হয় স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে হবে। সেখানে পিএসপি স্ট্রাকচার না, বাট পিএসপির উপরে পিএসপি কে হেল্প করে, পিএসপি কে নিয়ে এমন একটা কাঠামো দাঁড় করেছে যেটাকে তারা বলছে ফ্রেমওয়ার্ক, এবং ওই ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে ওই কাঠামো অনুযায়ী তাকে ইউজারকে বা ডেভেলপারকে কাজ করতে হবে। সো ডেভেলপারদের আটকে দেওয়া, ডেভেলপারদের একটা স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে যখন বাধ্য করা হচ্ছে, এক্সট্রা বেনিফিট না দিলে ডেভেলপাররা কিন্তু ওখানে কাজ করতে চাইবে না, তাই না? সো ফ্রেমওয়ার্কের মধ্যে শুধু স্ট্রাকচার নেই, ফ্রেমওয়ার্কের ভিতরে অনেক কাজ করে দেওয়া আছে, যে আপনি চাইলেই সেটা ইউজ করে খুব দ্রুত সেরে ফেলতে পারেন। কোড করে যেটা আপনাকে করতে হয়তো 2 দিন লেগে যাবে, 16 ঘন্টা, আপনি যদি ফ্রেমওয়ার্কের হেল্প নেন সেটা হয়তো 2 ঘন্টায় করে ফেলতে পারবেন, যদি আপনি সেটার ইউজ জানেন, রাইট? কারণ আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড কি কাজ হচ্ছে, কমন টাইপের কিছু কাজ আমি তো তৈরি করে রাখতেই পারি, এবং সেগুলোই কি ফ্রেমওয়ার্কের মধ্যে তৈরি করা আছে। সো নরমালি ফ্রেমওয়ার্ক গুলো কি করেছে, পিএসপি ফ্রেমওয়ার্ক গুলো পিএসপি কে স্ট্রাকচার করেছে। যেমন আমি যদি পিএসপি দিয়ে নরমাল প্রোগ্রামিং করি, এটা স্ট্রাকচার হবে না, রাইট? আর পিএসপি যদি ফ্রেমওয়ার্ক বেসড হয় তাহলে সেটা কি হবে, স্ট্রাকচার হবে, সেটা কি হবে, সিকিউর হবে। কোন লেভেলের? ডটনেট জাভা লেভেলেরই সিকিউরিটি তারা এনশিওর করবে, বোঝা যাচ্ছে? সো বেশ কিছু কথাবার্তা আমরা বললাম এখান থেকে। ডেটাবেস সার্ভার আমি হয়তো একবার বলেছিলাম, এখনো বলছি, MySQL, Oracle, Postgre, MS SQL, ঠিক আছে? এই যে 4টা সার্ভার, এটা ডেটাবেসের সার্ভার হিসেবে ওয়েবে কাজ করে থাকে। আর ওয়েবের কাজ করার জন্য আরো কিছু ডেটাবেস সার্ভার আছে, MongoDB, হ্যাঁ, মারিয়া, MySQL এ MariaDB, তো
তো এগুলো কিন্তু এখন বেশ পপুলার বা জনপ্রিয়তাটা পাচ্ছে। সো মাইস্কুয়েলই ম্যাক্সিমাম কেসে পিএসপির সাথে ইউজ হয়ে থাকে, ওই একটাই কারণ, লাইট ওয়েট অ্যান্ড ভেরি ফাস্ট। আবারও বলছি, লাইট ওয়েট অ্যান্ড ভেরি ফাস্ট। তো মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারটাও এই পিএসপির মতো ফাস্টার হওয়াতে, লাইট ওয়েট হওয়াতে এর ইউজ সংখ্যা অনেক বেশি। পিএসপি যেখানে 82% ইউজ হয়, মাইস্কুয়েল ইউজ হয় 97%, ওয়ে বেশি। আমি কিন্তু আদার্স এর ক্ষেত্রে বলছি না, ওয়েবে এর ইউজ অনেক অনেক বেশি। বাট ওরাকল এবং এমএস এসকিউএল প্যারালালি ইউজ কিন্তু হয় মাইস্কুয়েল এর সাথে। কিভাবে? মনে করেন আমি জাভা দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, আমি এটা স্ট্রাকচার লিখেও আলোচনা করব যখন প্র্যাকটিক্যাল আলোচনা আসবে। জাস্ট ওভারঅল একটা থিওরিটিক্যাল ধারণা দিচ্ছি, যাতে আমরা যদি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শুরু করি প্রয়োজনীয়তাটা আমরা বুঝি, কি ল্যাঙ্গুয়েজ শিখছি তার একটা ব্যাকগ্রাউন্ড যেন আমরা জানি। তো ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি যেটা বেসিক্যালি কার জন্য? ব্যাংকের জন্য। সো ব্যাংকের ইচ এন্ড এভরি ট্রিগার ইম্পর্টেন্ট। লাইক আমি 1 লাখ টাকা একজন ডিপোজিট করলো, ওইটা আমি যদি সেভ দেই আর এটা যদি ডেটাবেস পর্যন্ত না পৌঁছায়, তাহলে কি 1 লাখ টাকা কি মিস? কাগজে আছে, সফটওয়্যারে নাই, এলোমেলো হয়ে যাবে না? এভিডেন্স আছে, সফটওয়্যারে নাই। সফটওয়্যার তো ইনস্ট্রাকশন ছাড়া, মানে ডাটা ছাড়া কাজ করবে না, রাইট? সো ওই ডাটাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। ডেটাবেস যদি লস হয়, যে আমার একটা ক্লিকের ডাটা বা একটা ইনস্ট্রাকশন অফ ডাটা মিস হয়ে গেছে, তখন কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে ব্যাংকের জন্য। এই কারণে ডেটাবেস যদি জ্বলে পুড়েও ছারখার হয়ে যায়, তাও যেন ডাটা রিকভারি করা যায়, এর জন্য ওরাকল ইউজ করা যায়। ওরাকলের সেকেন্ডারি ব্যাকআপ সিস্টেম থাকে, প্রাইমারি যদি ক্র্যাশও করে যায়, সেকেন্ডারি থেকে সেটা রিকভারি করা যায়। মাইস্কুয়েলের ডিরেক্ট সেই সিস্টেমটা নেই, বাট তারা তখন কি করে? দুইটা ডেটাবেস ইউজ করে। দুইটা ডেটাবেস ইউজ করে। কিভাবে? যখন ডাটা যাবে স্টোরেজ হবে, দুইটা সার্ভারেই যায়, মাইস্কুয়েলেও যায়, ওরাকলেও যায়। আমি যখন ডাটা রাখবো কি, দুই জায়গাতেই ডাটা রাখবো। যখন এডিট করবো, দুই জায়গাতেই এডিট হয়ে যাবে। ডিলেট করবো, দুই জায়গা থেকেই কি ডিলেট হয়ে যাবে। আর যখন আমি তুলে নিয়ে আসবো, যে তাড়াতাড়ি দেবে, তার কাছে কে তাড়াতাড়ি দেবে? মাইস্কুয়েল। কে একসাথে 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 80 কোটি লোকের সার্ভিস দিতে পারে? মাইস্কুয়েল। ওরাকল সেটা পারবে না, ইম্পসিবল ওরাকলের জন্য যে একসাথে 1 কোটি ইউজারকে সে সার্ভিস দেয়। সে অনেক ভারী, পারবে, ইম্পসিবল বললে ভুল হবে, সে পারবে, অনেক সময় নেবে, ইউজার বিরক্ত হয়ে সাইট থেকে বের হয়ে যাবে। যদি আমি বলি যে মনে করেন একটা চ্যানেল আছে যেখানে ঢোকা যায় একসাথে 1 কোটি লোক ঢোকা যায়, আর যেখানে চ্যানেল আছে যে একসাথে 50,000 লোক ঢোকা যায়, 1 কোটি সার্ভিস দিতে কত সময় লাগবে? তার বুথই আছে 50,000, আর একজনের বুথ আছে 1 কোটি। তো 50,000 লোক আসলে কি সঙ্গে সঙ্গে সার্ভিস পেয়ে যাবে না 1 কোটির কাছে? আর যদি এখানে 60,000 লোক আসে, 10,000 লোককে কি করতে হবে? বসে থাকতে হবে। 10,000 লোক শেষ হয়ে গেলেই না সে ওই বাকি 10,000 লোককে সার্ভিস দেবে। মানে একজন শেষ হবে আরেকজনকে দেবে, একজন শেষ হবে, মানে একজনের পেছনে আরেকজন দাঁড়িয়ে থাকবে আর কি। বেসিক্যালি মনে করেন আমার চ্যানেল আছে 1 থেকে 50,000, বাট আমার ইনস্ট্রাকশন আছে কত? 50,001। তখন কি হবে? 50,001 যদি ইনস্ট্রাকশন আসে, সব বুথে একজন করে, আর ফার্স্ট বুথে 2জন, মানে 50,001 যে নাম্বার, সে কিন্তু সার্ভিস কি একটু দেরিতে পাচ্ছে, একে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো চ্যানেল সিস্টেম আছে, এটা অনেক অ্যাডভান্স লেভেলের ইস্যু, যে কোন ডেটাবেস সার্ভারের কত চ্যানেল বা কনকারেন্ট ইউজ বা কনকারেন্ট অ্যাকশন এক্সিকিউট করতে পারে, সেটা যদি আপনারা একটু গুগলিং করেন তাহলে কিন্তু বের করে আনতে পারবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসের জন্য যে why PSP,
বেস্ট ল্যাঙ্গুয়েজের সিরিয়াল, হ্যাঁ, বেস্ট ল্যাঙ্গুয়েজের সিরিয়াল আর মোস্টলি ইউজড ল্যাঙ্গুয়েজের সিরিয়াল উইথ পার্সেন্টেজ। এটা গুগল থেকে ঘাটাঘাটি করে এই তিনটা কোশ্চিনের অ্যান্সার নিয়ে আসবেন। আর ডেটাবেস সার্ভারের মধ্যেও একই জিনিস, যে পাওয়ারফুল ডেটাবেস সার্ভারের সিরিয়াল, ফাস্টার ডেটাবেস সার্ভারের সিরিয়াল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা শিখে নিব, যে কোন ডেটাবেস সার্ভার কনকারেন্টলি কত ইউজারকে একসাথে সার্ভিস দিতে পারে। আমরা সেটাও শিখে নিব, যে মাইস্কুয়েল একসাথে কত ইউজারকে সার্ভিস দিতে পারে, ওরাকল একসাথে কত ইউজারকে সার্ভিস দিতে পারে। আমার ভিডিও রেকর্ডে আছে, এখান থেকে শুনে কোশ্চেন গুলো পয়েন্ট আউট করবেন। এটা টাইমিংটা, রেকর্ডেড টাইমিংটা আমি বলে দিচ্ছি, এটা একটু নোট ডাউন করে রাখেন কখন থেকে কখন। বেসিক্যালি 51 মিনিট চলছে, তার মানে আমি কোশ্চেন বলা শুরু করেছি হয়তো 48-49 মিনিট থেকে, গত 2-3 মিনিট ধরে আমি বলছি। সো 47 মিনিটের পরে রেকর্ডটা ছাড়লেই আপনারা কোশ্চেন গুলো পেয়ে যাবেন, রাইট, যে কি কি কোশ্চেন গুলো আমি আনতে বলেছি। তো আপনি বাংলায় লিখেন আর ইংলিশে সুন্দর করে ডক ফাইলে লিখে এটাকে আমাদের গ্রুপে আপলোড করে দিতে হবে, এবং আপনারা নিয়ে আসবেন সামনে, আপনারা পড়ে পড়ে শোনাবেন, আমরা শিখবো নেক্সট মঙ্গলবারের ক্লাস। ঠিক আছে, 15 মিনিটসের একটা ব্রেক। এবার আলোচনাটা বিট ডিফারেন্ট, আমরা এখন সরাসরি পিএসপি নিয়ে কথা বলবো। এবার আসছি আমরা পিএসপি ওয়েব সার্ভার নিয়ে। ঠিক আছে, পিএসপি যে ওয়েব সার্ভার বেসিক্যালি বিষয়টা কি, রাইট? ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই ল্যাঙ্গুয়েজ গুলো যে প্ল্যাটফর্মে রান করে, আবারও রিপিট করছি, যে এই ল্যাঙ্গুয়েজ গুলো যে প্ল্যাটফর্মে রান করে বা যার ভেতরে এই ল্যাঙ্গুয়েজ গুলোর সিনটেক্স বলে দেওয়া আছে, এবং যারা সিনটেক্স চিনে এবং সিনটেক্স দেখে আউটপুট জেনারেট করতে পারে, তাকে কি বলা হয়? ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার। তো HTML, CSS, জাভাস্ক্রিপ্টকে চেনে কে? ব্রাউজার। তাহলে ব্রাউজার এদেরকে চিনি এবং এই কোড সিনটেক্সের উপর বেস করে আউটপুটও দেখাতে পারে। তাহলে ব্রাউজার কি? সার্ভার। পিএসপি তো একটা ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজের সিনটেক্স তার জানতে হবে, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ 20 বছর ধরে ডেভেলপ হচ্ছে, 25 বছর ধরে ডেভেলপ হচ্ছে, আমি একটা এক্সাম্পল বলছি, তো অনেক কিছুই এর ভেতরে রয়েছে। তো ল্যাঙ্গুয়েজের কোডগুলো চিনতে পারা, সিনটেক্স বুঝতে পারা, লজিক জানা, জেনে তার আউটপুট থ্রো করতে পারে, এর জন্য তো যে কেউ পারবে না, পারবে? আমি যে কোনো জায়গায় রেখে মেশিনকে যদি বলে যে তুমি পিএসপি সিনটেক্স জানো, সে কি চিনতে পারবে? ওর মধ্যে বলাই নেই কিছু যে পিএসপি কিছু চিনিই না, রাইট? সো পিএসপি কে চিনে, পিএসপি কে জানে, পিএসপি সিনটেক্স বুঝে আউটপুট জেনারেট করতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের মেশিনে থাকতে হবে, যার নাম কি? ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার, মানে পিএসপি সার্ভার, রাইট? সো পিএসপির যে ওয়েব সার্ভার, পিএসপিতে মূলত দুইটা ওয়েব সার্ভার রয়েছে। পিএসপি দুইটা ওয়েব সার্ভার হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাপাচি, দুই নম্বর হচ্ছে IIS, ইন্টারনেট
ইনফরমেশন সার্ভিস। নাম কি? আইআইএস। ওই আইএস না কিন্তু, হ্যাঁ, জঙ্গি সংগঠন এরকম কিছু না। এরা আইআইএস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এই ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসটা বেসিক্যালি ইউজ হয় উইন্ডোজ সার্ভারে। আপনারা নাম শুনেছেন না, হোস্টিং সার্ভার। হ্যাঁ, হোস্টিং সার্ভারের মধ্যে দুই ধরনের সার্ভার থাকে হোস্টিং এর, এক হচ্ছে লিনাক্স, আরেকটা হচ্ছে কি উইন্ডোজ। এটা লিনাক্স প্ল্যাটফর্মের, একটা উইন্ডোজ প্ল্যাটফর্মের। আবার লিনাক্স এর মধ্যে বা উইন্ডোজ এর মধ্যেও যে ভাগগুলো আছে বলছি, লিনাক্স এর মধ্যে আছে শেয়ার্ড, যে লাইক মানে একটা মেশিন সবাই ইউজ করছে। তারপরে হচ্ছে ভিপিএস, যে লাইক শেয়ার্ড এর চাইতে একটু বড়। হ্যাঁ, হার্ড ড্রাইভটা মেশিন কি এক সেম, বাট হার্ড ড্রাইভটা কি আলাদা। ওইটা আমরা একরকম। আবার আছে ডেডিকেটেড, একটা মেশিন একজনের, একটা সাইটের বা একজন কাস্টমারের, সে যা রাখে তাই রাখবে, ওগুলো কি ডেডিকেটেড। আবার আছে ক্লাউড সিস্টেম, যে সুপার কম্পিউটার গুলো একটার সাথে আরেকটা কি করা আছে, কানেক্টেড। ওই সার্ভার কখনোই কি ডাউন হবে না, একটা ডাউনলোড হলে আরেকটা উঠে দাঁড়াবে। হ্যাঁ, ব্যাকআপ দিয়ে কাজ শুরু করবে। 8টা এরকম প্যারালাল অ্যাড করা থাকে সার্ভার, রাইট, যে একটা ডাউন হলে আরেকটা এনেবল হয়ে যাবে, সব ডেটা সবগুলোতেই থেকে যায়। এগুলো ক্লাউড বেস সার্ভার বলা হয়। সো লিনাক্স এরও যা আছে, উইন্ডোজেরও কিন্তু আবার এইগুলোই রয়েছে। সো লিনাক্স এর ক্লাউড সবচেয়ে ভালো অ্যামাজনের, আর উইন্ডোজের ক্লাউড হচ্ছে কি আজুর, মাইক্রোসফটের, রাইট। আচ্ছা, এগুলোর আবার রিসেলার্স রয়েছে, আমরা যেরকম ডোমেইন হোস্টিং এগুলো রিসেল করে থাকি। তো উইন্ডোজ সার্ভারে থাকে কি আইআইএস, আর লিনাক্স সার্ভারে থাকে হচ্ছে অ্যাপাচি। উইন্ডোজ সার্ভারেও অ্যাপাচি থাকতে পারে, বাট আইআইএস লিনাক্স সার্ভারে থাকতে পারবে না। অনেক কিছু বললাম, একটু একটু বোঝেন। অ্যাপাচি নরমালি থাকে কোথায়, লিনাক্সে, বাট অ্যাপাচিকে উইন্ডোজ সার্ভারেও ইনস্টল করা যায়। এই মেশিনটা যেরকম উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখানে আমরা অ্যাপাচি ইনস্টল দিতে পারবো। এই উইন্ডোজ যেহেতু আছে, উইন্ডোজের সাথেই আইআইএস নামে একটা সার্ভার ইনবিল্ড আছে। যদি আমরা ফুল প্যাকেজ দেই, ইনস্টলেশন পিরিয়ডে আমরা যদি বলে দেই যে আইএস যে কম্পোনেন্টটা সেটা ইন্টিগ্রেটেড হবে, তাহলে ওটা রয়ে যায়। আমরা উইন্ডোজের সাথে বাই ডিফল্ট কিন্তু আইএস দিয়ে দেয়। আমি বোঝাতে পেরেছি? কম্পিউটার ম্যানেজে গেলেই আইএস কে পাওয়া যায়। ওটা কোথা থেকে পাওয়া যায় আমি একটু দেখাবো আপনাদের। তার মানে উইন্ডোজ মেশিনগুলোতে বাই ডিফল্ট কি থাকে, আইএস থাকে। এটা উইন্ডোজের একটা কম্পোনেন্ট, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা কম্পোনেন্ট। সো ডেফিনেটলি সেটা লিনাক্সে কাজ করবে না। করবে? লিনাক্স তো জাভা দিয়ে তৈরি করা, আর উইন্ডোজ কি দিয়ে, সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা। সেটা বোঝাতে পেরেছি? সো উইন্ডোজের অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো প্ল্যাটফর্মে চালানো যায়, বাট কোনো অপারেটিং সিস্টেমের কোনো একটা অংশ অন্য অপারেটিং সিস্টেম কাজ করার প্রশ্নই আসে না। সেটা বোঝা যাচ্ছে? তো আইআইএস লিনাক্স সার্ভারে কখনোই দেয়া যাবে না। এটা শুধু কি উইন্ডোজেরই একটা পার্ট। ডিসঅ্যাডভান্টেজ আছে, উইন্ডোজ লিনাক্সের চাইতে ইনসিকিউর। লিনাক্সে অ্যান্টিভাইরাস লাগে, উইন্ডোজে লাগে, সেটা বোঝা যাচ্ছে? সো লিনাক্স সিকিউর, উইন্ডোজ সিকিউর না অত বেশিটা, যেটা লিনাক্স, রাইট? তার মানে কি, আমি লিনাক্স সার্ভারে রাখলে সিকিউর হবে, উইন্ডোজ ইনসিকিউর। আরেকটা বড় বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে উইন্ডোজ কেস সেনসিটিভ না, রাইট? উইন্ডোজ কিন্তু কেস সেনসিটিভ না, সে এ ক্যাপিটাল এ স্মল বুঝতে পারে না, দুইটাকেই সেম মনে করে। সো আমি উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি করে ফেলতে পারি, বাট লিনাক্স কেস সেনসিটিভ, তার কাছে ক্যাপিটাল এ স্মল এ দুইটা আলাদা। আমি বুঝতে পেরেছি? আসলেই তো আলাদা। উইন্ডোজ সেটা চিনতে পারে না, লিনাক্স সেটা চিনতে পারে। এই হচ্ছে মূল প্রবলেম আইআইএস এর। এই কারণে আইএস খুব কম ইউজ হয়। উইন্ডোজ সার্ভারে যারা মূলত ডেপ্লয় করে, তাদের ডেভেলপমেন্ট উইন্ডোজে, তারা আইএস ইউজ করেন। ভেরি ফিউ ইউজার এটা ইউজ করে থাকে, ম্যাক্সিমাম ইউজার ইউজ করে কি অ্যাপাচি। ওকে,
সো অ্যাপাচি ওয়েব সার্ভারে যেখানে পিএসপি রান করানো হয়, পিএসপি বেসড ওয়েব সার্ভারের কথা আমি বলছিলাম। বাট ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন কোন ওয়েব সার্ভার বা কোন কোন সার্ভারের প্রয়োজন পড়ে তার একটা আমি লিস্ট দিচ্ছি। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভার্স। মানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন কোন ওয়েব সার্ভার গুলো প্রয়োজনীয়তাটা বেশি, মানে সার্ভার্স এর কথা, ওয়েব সার্ভার বলবো না, ওয়েব ডেভেলপমেন্ট রিকোয়ার্ড সার্ভার্স এর একটা লিস্ট আমি আপনাদের দিই। অ্যাপাচি, এটা ফর পিএসপি। এটা খুব দরকার আছে আমাদের পিএসপির জন্য। MySQL, এটা ডেটাবেসের জন্য, রাইট? তোমার ডেটাবেস সার্ভারের দরকার আছে, আদারওয়াইজ আমি ডাটা রাখবো কোথায়? ওকে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে ইমেল দেয়া নেওয়ার কাজ হতে পারে, ইমেল টেস্টিং। হ্যাঁ, সো এর জন্য মার্কারি ইমেল সার্ভার দরকার আছে। লোকাল মেশিন থেকে আমরা যখন সাইটটা ডেপ্লয় করব লাইভে, লোকাল মেশিন থেকে আমরা সাইটটা কই ডেপ্লয় করব? লাইভ সার্ভারে। তো তখন আমাদের কি দরকার আছে? লোকাল মেশিন থেকে ডাটা লাইভ সার্ভারে তোলার জন্য ডাটা ট্রান্সফার প্রোটোকল সার্ভারের প্রয়োজন পড়ে। ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়, ফাইলজিলা। এই সার্ভারটা দরকার আছে, এটাকে এফটিপি সার্ভার বলে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা আছে যে এটা তো আমরা এই প্যাকেজটা শুধুমাত্র পিএসপি, রাইট? অ্যাপাচি শুধু পিএসপি কাজ করবে, বাট ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি শুধু পিএসপি আছে? নেই। টমক্যাট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা ওয়েব সার্ভার যেখানে জাভা, সি শার্প রান করতে পারে। এটা জাভা, সি শার্পের জন্য ওয়েব সার্ভার। তাহলে কি আমরা 97% কভার করলাম। এই সার্ভারগুলো যদি আমার মেশিনে থাকে, আমি পিএসপি তেও কাজ করতে পারবো, জাভাতেও কাজ করতে পারবো, আমি সি শার্পেও কাজ করতে পারবো। কারণ যদি বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যায় যেখানে ওরাকল দরকার, ওরাকল আলাদা করে আমাকে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, আমার এমএস এসকিউএল দরকার, এমএস এসকিউএল আলাদা করে আমাকে ইনস্টল করে নিতে হবে। ওটা ডেটাবেস সার্ভার, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সার্ভারগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, রাইট? আবার জাভা, সি শার্প এরা কিন্তু মাইস্কুল এর সাথেই মোস্টলি কাজ করে, বাট সিকিউরিটির জন্য তারা প্যারালাল সার্ভারগুলো ইউজ করে। এই বিষয়টাকে মাথায় রেখেই জ্যাম্প নামে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, যা ইনস্টল দিলে কি হয়, আমাদের এই মেশিনে এই 5টা সার্ভারই চলে আসে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল দেওয়ার সাথে সাথে কি হবে, আমার মেশিনটাতে এই 5টা সার্ভার সুন্দর করে কনফিগার্ড অবস্থায় চলে আসবে। আমি একদম পুরোপুরি কাজ করার জন্য রেডি করব, নতুন করে কোনো কিছু করার কোনো দরকার নেই। সো এটা অনেক বেশি পেইন ছিল সেই 2001-2 সালে, বাট এখন সেই পেইনটা রিডিউস হয়ে গেছে, কোনো পেইন নেই। আবার যেমন ফার্স্টের দিকে অ্যান্ড্রয়েড আসলো 2010-11, তখনও কিন্তু এই অ্যান্ড্রয়েড ইনস্টল করা, কনফিগার করা মানে আপনার অবস্থা খারাপ। এখন কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসছে, ডটনেট স্টুডিওর মতো, তো আপনার ইনস্টলেশনের কোনো প্রবলেম নেই। তো আমরা জ্যাম্পের একটা পেন ড্রাইভ, আপনাদের এই মেশিনগুলোতে জ্যাম্প আছে, রাইট? আমি শেখার জন্য
বা যারা ক্লাসে উপস্থিত নেই তাদের জন্যই বেসিক্যালি। আপনারা হয়তো জানেন যেহেতু কাজ করেছেন, এই মেশিনগুলোতে যেহেতু আছে ইনস্টল না দিয়ে বাসার মেশিনে গিয়ে ইনস্টল দেবেন, রাইট? আমি দিয়ে দিব আজকে স্টেবল ভার্সনটা, বাট লেটেস্ট ভার্সন হচ্ছে পিএসপি 7। পিএসপি 7 কিন্তু স্টেবল না, এটা ডেভেলপমেন্টে আছে, বেটা ভার্সন। সো এটাতে আমরা কোনো ডেভেলপমেন্টে যাব না, তাদের নিষেধই করা আছে যে এটা যখন কমপ্লিট না হবে ততদিন এটা ডেভেলপমেন্টে নেওয়া উচিত হবে না, রাইট? আবার লাইভ যে সার্ভারগুলো আছে, হোস্টিং সার্ভার, সেখানে কিন্তু হাইয়েস্ট যে পিএসপি ভার্সন দেওয়া আছে সেটা হচ্ছে 5.6। তারা 7 আনেই নাই, তার মানে 7 এ ডেভেলপ করা কোনো সাইট আপনি এখনো ডেপ্লয়মেন্টে যেতে পারবেন না। শেয়ার্ড সার্ভারে আপনি ডেপ্লয়মেন্টে যেতে পারবেন না। আপনি বিপিএস, পার্সোনাল বিপিএস অথবা আপনি ডেডিকেটেড সার্ভার কিনে আপনি সেখানে ডেপ্লয়মেন্টে যেতে পারেন। যেহেতু আপনি পার্সোনাল সার্ভার কিনবেন, আপনি ওখানে আপনার ইচ্ছে মতো ভার্সন ইনস্টল করে নিতে পারবেন, বাট শেয়ার্ডে আপনি সেটা করতে পারবেন না। শেয়ার্ডে পিএসপি 7 দেয়াই হয় না, 5.6 হাইয়েস্ট আছে। মানে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট সার্ভার কি 5.6। সো আমরা এখানে 5.6 নিয়ে কাজ করব। 5.6 পয়েন্টের একদম লেটেস্ট যে ভার্সনটা, মানে লাস্ট ভার্সন পিএসপি 5.6 এর, সেটাতে আমি যাচ্ছি। And 5.6.11, 5.6.19 আমি শেষেরটা ইনস্টল দিব। হ্যাঁ, 1911 যদিও বেস্ট, বাট এটাই লেটেস্ট, রাইট? বাট আমার মেশিনে কোনটা কম্পিটেবল হয় সেটা একটু দেখতে হবে। এর টোটাল সাইজ হচ্ছে 107 মেগাবাইট, আর 107 মেগাবাইটের মধ্যে অ্যাপাচি আছে, মাইস্কুয়েল আছে, ফাইলজিলা আছে, মার্কারি আছে এবং টমক্যাট আছে। সেটা বলছে, তার মানে কি ওয়েব সার্ভার গুলো কত ছোট। আচ্ছা, আমি ইনস্টলেশনে যাচ্ছি। এটা এর জন্য কম্পিটেবল না, এটা উইন্ডোজ 10 এর জন্য যে ভার্সনটা নামানো আছে, আমি 11 দিয়েছি 5.6 এর। দেখেন, আমি এটা ই ড্রাইভে নিচ্ছি, ঠিক আছে? আপনারা সি ড্রাইভে পারতপক্ষে ইনস্টল করবেন না, কারণ ক্র্যাশ হলে সব কোডগুলো কিন্তু চলে যেতে পারে উইন্ডোজ যদি ক্র্যাশ হয়। আর ক্র্যাশ হলে আপনি সি ড্রাইভ ফরম্যাট দিয়ে উইন্ডোজ দিয়ে দিতে পারেন, আর যদি ডিইতে থাকে উইন্ডোজ নতুন করে দিলেও আগের কোডগুলো কিন্তু কাজ করবে, জ্যাম্পও কাজ করবে। আমি বলছি এটা CI ব্যাস 21 জ্যাম্প, ঠিক আছে? আমি একটা নাম দিয়ে দিলাম, এটা ই ড্রাইভে যাবে, দ্যাট মিন্স ই ড্রাইভেই আমি নেক্সট ইনস্টলেশন স্টার্ট হোক। ওকে, দেখেন আমরা এটা কিন্তু ইনস্টল করে ফেলেছি। হ্যাঁ, সো এটা ফিনিশ। তো নর্মালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ই ড্রাইভে, যেহেতু আমি দিয়েছিলাম ই ড্রাইভে CI ব্যাস 21 জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছে। আর এর ভেতরে প্রচুর ফাইল ফোল্ডার দেখা যাচ্ছে। তো এটা ছিল বেসিক্যালি 107 মেগাবাইটের। ইনস্টলেশনের পরে কতটুকু হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, 575 মেগাবাইট সাইজ সে এখন নিয়ে আছে।
বাট আমার মাইস্কুয়েল ব্ল্যাঙ্ক, অ্যাপাচি সার্ভার আছে বাট এর ভেতরে প্রজেক্ট কি ব্ল্যাঙ্ক, আমাদের মার্কারি এখন ব্ল্যাঙ্ক, টমক্যাট কি ব্ল্যাঙ্ক, ফাইলজিলাও ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি আমার যদি বলি যে ওয়ার্ক ই ড্রাইভ আমার 394 জিবি জায়গা ফ্রি আছে এখন, না স্পেস ফ্রি আছে 305 জিবি জায়গা ফ্রি আছে। আমি যদি ওই ফোল্ডারের মধ্যে ডাটা দিতে থাকি সে পুরোটাই কিন্তু নিয়ে নেবে। মাইস্কুয়েলও তাই, হ্যাঁ টমক্যাটও তাই বা অ্যাপাচিও তাই, আপনি যা রাখবেন সবই কিন্তু সে স্টোরে রেখে দিতে পারবে। এরকম না যে আপনি নির্দিষ্ট কোনো সাইজের ডাটা সেখানে রাখতে পারবেন, আনলিমিটেড, রাইট? তো আমাদের যে ফোল্ডার এটার মধ্যে যেহেতু 5টা সার্ভার আছে, সেই 5টা সার্ভার গুলো কিভাবে দেখা যায় দেখেন, আমি এটা নতুন করে চলে আসে, আমি যখনই আমার সার্ভার গুলো রিস্টার্ট করতে যাব বা স্টার্ট করতে যাব CI ব্যাশ 21 এ ঢুকবো। আপনাদের মেশিনে যেহেতু একটা থাকবে, আপনারা এই যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা আছে না, এটা শর্টকাটটা ডেস্কটপে রেখে দেবেন, যাতে ক্লিক করে আপনি সরাসরি স্টার্ট করতে পারেন। আর ম্যানুয়ালি স্টার্ট করাটাই ভালো, অন্যের সাথে কনফ্লিক্ট হয় না। তো অটো স্টার্ট দিয়ে যদি রাখেন আপনি ম্যানেজে গিয়ে, সিস্টেম ম্যানেজে গিয়ে, তখন কিন্তু ওই স্কাইপি বা আদার্স অ্যাপ্লিকেশনের সাথে কনফ্লিক্ট করে রেড হয়ে থাকে, রান করে না, অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো জ্যাম কন্ট্রোল প্যানেলে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে একটু খেয়াল করেন অ্যাপাচি, মাইসিকুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট 5টা সার্ভার আছে। আমার যখন যা দরকার তখন সেটাকে কিন্তু আমি কি করে নিতে পারি, স্টার্ট করে নিতে পারি। রিপিট করছি, যখন যা দরকার সেখান থেকে আমি সেটাকে স্টার্ট করে নিতে পারি। তো আমি যদি অ্যাপাচিকে প্রয়োজন পড়ে, এখন আমি অ্যাপাচিকে স্টার্ট করে নিব। দেখেন অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হলে এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে, পিআইডি তৈরি হবে এবং পোর্ট, হ্যাঁ পোর্ট কোন কোন পোর্টে সে রান করছে সেটা চলে আসবে। আচ্ছা, কনফিগারেশন, আমি যদি এই অ্যাপাচির কনফিগারেশনটা যদিও আমাদের প্রয়োজন নেই, বাট কখনো যদি প্রয়োজন পড়ে যে আমি যদি পিএসপি তে কোথাও কনফিগার করতে চাই, সেই কনফিগে প্রেস করলে দেখবেন যেন বেশ কিছু ফাইল আসে। এই যে এগুলো সব অ্যাপাচির কনফিগারেশন ফাইল। অ্যাপাচির এই প্রথম 3টা হচ্ছে অ্যাপাচি কনফিগারেশন। এর মধ্যে অন্যতম হচ্ছে httpd.conf। হ্যাঁ, আচ্ছা, আর পিএসপি কনফিগারেশন হচ্ছে php.ini। অ্যাপাচি কিন্তু সার্ভার আর পিএসপি কিন্তু ল্যাঙ্গুয়েজ। আমি যদি পিএসপি কখনো কনফিগার করতে চাই, তখন এখান থেকে আমি কনফিগার করতে পারি। পিএসপি মাইডমিন এরও কনফিগার আমরা চাইলে করতে পারি, বাট এটা নরমালি কনফিগার্ড অবস্থায় থাকে। আপনাদের যদি কখনো মনে হয় যে না এই কনফিগারেশনটা লাগবে, আপনি খুঁজে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে কনফিগারেশন ফাইলগুলো পাওয়া যায়। ওকে, আচ্ছা, আর এখানে আরেকটা কনফিগ আছে যেখানে ক্লিক করলে দেখেন এই কনফিগারেশনটা বেসিক্যালি কন্ট্রোল প্যানেলে, হ্যাঁ, এবং এটা ওই যে নোটপ্যাড exe বা অ্যাপাচি ফাইলজিলা, যে অটো স্টার্ট অফ মডিউলস, বললাম না যে আপনি অটো স্টার্ট করে রাখতে পারেন, যেগুলোকে আপনি ঠিক করে রাখবেন সেগুলো মেশিন শুরু হওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, সেই বিষয়গুলো বেসিক্যালি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই কনফিগারেশনটা। আচ্ছা, তো আমার যদি মাইস্কুয়েল এর প্রয়োজন পড়ে আমি মাইস্কুয়েল স্টার্ট করে নিব, রাইট? ফাইলজিলা প্রয়োজন পড়লে ফাইলজিলা, আমার মার্কারি প্রয়োজন পড়লে মার্কারি, হ্যাঁ, স্টার্ট করে নিয়ে কাজ করব। আর যদি প্রয়োজন না পড়ে স্টপ রাখাই ভালো। আমরা আজকে ছোট্ট পিএসপি স্ক্রিপ্ট রান করব বলে আমাদের অ্যাপাচি দরকার, এই কারণে আমরা অ্যাপাচিকে নিয়েছি। এখন অ্যাপাচি সার্ভারের রুট ফোল্ডার থাকে, যেখানে কোড রাখতে হয়। আপনি মেশিনে যে কোনো জায়গায় কোড রেখে রান করাতে পারবেন না HTML CSS এ। যে আপনি HTML CSS এ কিছু কোড রাখলেন একটা ফোল্ডারে, রান করে দিলেন ব্রাউজারে, তো ব্রাউজার তো তার সার্ভার, ইটস ওকে, চলবে। বাট যদি সেটা হয়
সার্ভার ওরিয়েন্টেড কোনো ল্যাঙ্গুয়েজ, তখন সার্ভার ছাড়া কি রান করতে পারবে? তো এই যে এখানে যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার দেখেন, এটা কিন্তু ডিসেবল থাকে, খেয়াল করেছেন? রান করলে এটা কি হয়ে যায়? এনেবল হয়ে যায়। আমি যদি অ্যাডমিনে ক্লিক করি, কোথায় চলে যাচ্ছে? লোকালহোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। তার মানে আমরা যদি ব্রাউজার দিয়ে অ্যাপাচির অ্যাডমিনকে হিট করতে চাই, তাহলে আমাকে শুরুতে লিখতে হবে কি? লোকালহোস্ট। লোকালহোস্ট দেখেন, আমি ব্রাউজারে লোকালহোস্ট লিখলেই সে রিডিরেক্ট হয়ে ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। ড্যাশবোর্ড বিষয়টা কি সেটা আমি বলবো, ঠিক আছে? লোকালহোস্ট লিখলাম, বাট সে চলে আসলে কোথায়? ড্যাশবোর্ডে। এটা একটা দিক যে এটা আমার সার্ভারটা মানে ঠিকঠাক মতোই রান করছে। বাট কোড আমি রাখবো কোথায়? কোড আপনাকে রাখতে হবে অ্যাপাচির যে কোড, পিএসপির যে কোড, একটু খেয়াল করি CI batch 1 জ্যাম্পের মধ্যে যে htdocs ফোল্ডারটা আছে, এটাই হচ্ছে অ্যাপাচি রুট। যদি আমরা অ্যাপাচি যদি রান করা থাকে, ব্রাউজারে যদি আমরা লোকালহোস্ট লিখি, অ্যাকচুয়ালি রান করে সে কোন ফোল্ডার? এই htdocs। তার মানে আমি যদি পিএসপি দিয়ে কোনো প্রজেক্ট করতে চাই, পিএসপির কোনো এক্সাম্পল আমি রান করাতে চাই, রাখতে হবে কোথায়? হ্যাঁ, জ্যাম্পের মধ্যে কিন্তু নাম্বার অফ ফোল্ডারস রয়েছে, 32 আইটেমস রয়েছে। এর মধ্যে দেখেন অনেকগুলো, প্রায় 20টা মতো ফোল্ডারই রয়েছে। বাট আমাদের জন্য কোন ফোল্ডার? অ্যাপাচির জন্য কোন ফোল্ডার? htdocs। সো htdocs এ আপনি গিয়ে এখানে আমাদের প্রজেক্টগুলো রাখতে হবে। এই যে কোডগুলো সেটা বাই ডিফল্ট। হ্যাঁ, এগুলো বেসিক্যালি কি? এগুলো বেসিক্যালি হচ্ছে যে এই যে সার্ভারটা আমাদের সামনে আছে, সেই সার্ভার কি আমরা একদম ব্লাইন্ড থেকে সার্ভারে কাজ করা শুরু করব? সার্ভার সম্পর্কে কি আমাদের কিছু জানার দরকার আছে না? বা যেহেতু যারা তৈরি করেছে তাদেরকে আমাদের জানানোর দরকার আছে না? আদারওয়াইজ তো আমরা অ্যাবনর্মাল কোনো কিছু করে ফেলতে পারি। হ্যাঁ, আমরা ফেলে দিতে পারি, বা আমরা না বুঝতে পারি, বা আমাদের জানার পরিধি অনেক কম হয়ে যেতে পারে। তারা বেসিক্যালি যেটা করে রেখেছে যে একটা সুন্দর টিউটোরিয়ালস বানিয়ে রেখেছে। দেখেন, যখনই আমরা লোকালহোস্ট লিখছি, সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়ে দিচ্ছে কোথায়? ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা বেসিক্যালি এই অ্যাপাচি সম্পর্কে সুন্দর করে সবকিছু বলে দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে জ্যাম্প ইউজিং বিটনামি দেওয়া আছে, এই যে অ্যাপ্লিকেশন FAQ, হ্যাঁ, হাউ টু গাইড, হ্যাঁ, পিএসপির ইনফো, এভরিথিং এখানে দেওয়া আছে। এটা বেসিক্যালি কি? ইনফরমেশন। টিউটোরিয়াল বললে ভুল হবে, পিএসপি সার্ভার ইনফরমেশন এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং এই সার্ভার ইনফরমেশন গুলো মূলত এই যে যখনই আমরা এই ফোল্ডারকে হিট করছি, লোকালহোস্ট লিখা মানে কি? htdocs। সে রান করে দেবে কাকে? ইন্ডেক্স পিএসপি কে। যেমন আপনার একটা প্র্যাকটিস করেছেন কিনা, যে ধরেন HTML এর কোন একটা প্রজেক্ট বানালেন, প্রজেক্টের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে, বা আপনি যদি এই ফোল্ডারের নামটাই ব্রাউজারে লিখেন, ড্রাইভ লিখলেন, ফোল্ডারের নাম লিখলেন, হিট করলেন, সাইট চলে আসলো, আমার হোম বা অন্য কোনো কিছুতে ক্লিক করতে হলো না। সো ওখানে যদি index.html নামে ফোল্ডারের মধ্যে মনে করেন আপনার 10টা পেজ আছে, প্রথম যে পেজটা, হোম পেজটা হচ্ছে আপনার ইন্ডেক্স নামে। সো ফোল্ডারে ক্লিক করলে অটোমেটিক রান হয়ে যাবে কোনটা? ইন্ডেক্স ফাইল। HTML এ যেমন index.html, PHP তে তেমন index.php। এরকম কোনো ফাইল দেখলেই বা এই নামে কোনো ফাইল দেখলেই সে কি করে? এটা অটোমেটিক রান করে দেয়। আমরা যদি তাদের ইনস্ট্রাকশন যদি ডিলিট করে দিই, আমাদের যে বিভিন্ন পেজটা থাকে, যদি সেটা এগুলো ডিলিট করে দিলে কি সার্ভারের কোনো সমস্যা হবে না? এর ভেতরের ফাইলগুলো ডিলিট করে দিলে সার্ভারের কোনো সমস্যা হবে না। তবে একটু ভারী না, ভারীর কিছু নেই, ভেরি লাইট ওয়েট, 7 MB অনলি। এর যে ফাইলের সাইজ, মানে এর যে যে আমাদের যে ইনফরমেশন গুলো দিয়েছে সার্ভার সম্পর্কে, এর টোটাল সাইজ কত? অনলি 7 MB। এখনকার দিনে মোবাইল দিয়ে তোলা একটা ইমেজের সমান। এটা অধিক সাইজ না, সো এটা ডিলিট করার কোনো দরকার নেই।
নরমালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এরকম যে ইন্ডেক্স ফাইলটা রান করে এবং ড্যাশবোর্ডে যায়, ড্যাশবোর্ডের ভেতরে বেশ কিছু টিউটোরিয়ালস আছে। এটাই কিন্তু আমাদের দেখায়। হ্যাঁ, ব্রাউজারে যদি আমরা দেখি এটাই কিন্তু আমাদের দেখায়। এই যে এখানে যে ফাইলটা রয়েছে দেখেন পিএসপি ইনফো, এই ফাইলটার মধ্যেই এই আউটপুট গুলো আছে। এই যে php.info.php রান করছে। সো এই ফাইলটা আপনারা রেখে দিতে পারেন, বাট বেসিক্যালি যেটা করা হয় যে আমি লোকালহোস্ট লিখলে যেন ড্যাশবোর্ডে না চলে যায়, তাই না? আমি যদি ব্রাউজারে লোকালহোস্ট লিখি আর ড্যাশবোর্ডে যাবে না, এটা যদি করতে চাই কি করব? ফরহাদ বলেন। কি করব আমি? কোশ্চেনটা হচ্ছে আমি যদি ব্রাউজারে লোকালহোস্ট লিখি, এখানে লোকালহোস্ট লেখার সাথে সাথে কি হচ্ছিল, ওই htdocs রান করছে, htdocs এর মধ্যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স পাঠিয়ে দিচ্ছে কোথায়? ড্যাশবোর্ডে। আর ড্যাশবোর্ড থেকে এগুলো দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে না, আমি ড্যাশবোর্ডে যাব না। আমি যখন লোকালহোস্ট লিখে এন্টার দিব তখন এই ফোল্ডার গুলোই দেখা যাবে, কোনো কিছু আউটপুট দেখাবে না। কোনো কিছু সরাসরি চলে আসবে না। আমি দেখবো, আমি যদি আমার প্রজেক্ট এখানে বানাতে যাই তাহলে কি আমার প্রজেক্টের নামে একটা ফোল্ডার করব না এখানে? সেটা তো আমাকে দেখতে পারতে হবে ক্লিক করার জন্য। যদি দেখতে না পাই, আমি যদি স্পেলিং ভুলে যেতে পারি, সেটা বোঝা যাচ্ছে। এর জন্য আমাদের এখন কি করতে হবে, যে আমি ড্যাশবোর্ডে যাব না, ড্যাশবোর্ড যাওয়া ঠেকানোর উপায়টা কি? এরর দেখাবে ডিলিট করে দিলে। ঠেকানোর উপায় আমি বলেছি যে রেখে দেন, রেখে আমি যদি কখনো যেতে চাই, কখনো যদি দেখতে চাই, সেটা যেন আমি দেখতে পারি। মূল উপায়টা হচ্ছে যে এই যে ফাইলটা index.php, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাদ না দিয়ে যদি এটা রিনেম করে রাখি, যে লাইক আমি রিনেম করে index1 করে দিলাম, তাহলে তো এটা অটোমেটিক রান করবে না। করবে? অটোমেটিক রান না করলে সেটা ড্যাশবোর্ডেও যাবে না। তখন কি হবে? এই ফোল্ডারে যা আছে সব রেখে দেবে। লেটস চেক। ঠিক আছে? তো আপনাদের এরকম সিস্টেম করেই দেওয়া আছে, এরকম করেই দেওয়া আছে। সো বিষয়টা বোঝা যাচ্ছে যে আমরা কি বলতে চাচ্ছি। মানে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, একটা ইয়ে করেন, এই htdocs এর মধ্যে একটা ফোল্ডার করেন এবং ফোল্ডারটা নেটবিনসে অ্যাড করেন প্রজেক্ট হিসেবে। দেখেন আমি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি। আপনারা যা করলেন, যে করতে বলেছিলাম, একটা ফোল্ডার ci batch 21 basic syntax, এটাকেই আমি আমার নেটবিনসে যুক্ত করি। দেখেন আমি নেটবিনসে একটা প্রজেক্ট নিব। আগে নিতাম কি HTML এর, এখন নিব কি PHP অ্যাপ্লিকেশন। নেক্সট
বা এখান থেকে দেখেন PHP application with existing source, হ্যাঁ, PHP application for remote source, ভিন্ন কোনো লোকেশন থেকে যদি আমি টান দিয়ে আনতে চাই সেটাও পারবো। যেহেতু আমরা একটা ফোল্ডার করেছি ওইটা আমরা এক্সিস্টিং সোর্স থেকেই বলি। আচ্ছা, সো আবার PHP অ্যাপ্লিকেশন বললেও হবে। আমি এক্সিস্টিং সোর্সে যাচ্ছি, আমি ব্রাউজ করে দিব ফোল্ডারটা। ই ড্রাইভে আমাদের ফোল্ডারটার নাম কি? CI bash 21 jam htdocs এর মধ্যে bash 21 syntax। দেখেন এটা দেখাতে যেটা হলো একটু ডিফারেন্ট, তাই না? আপনি PHP অ্যাপ্লিকেশন লিখলে ব্রাউজটা 2 এ থাকে, প্রজেক্ট নেমটা 1 এ থাকে, এবং পরে প্রজেক্টের নেমটা কপি করে দিতে হয়। এখন কিন্তু প্রজেক্টের নামটা কপি করতে হয় না, অটোমেটিক বসে গেছে। এই হচ্ছে সিম্পল পার্থক্যটা। দেন ফিনিশ। আমাদের প্রজেক্ট চলে আসে, এই যে CI bash 21 বেসিক সিনট্যাক্স। আমাদের সোর্সও চলে আসে, ইনক্লুডসও চলে আসে। লেটস চেক। এর ভেতরে NB প্রজেক্ট নামে একটা ফোল্ডারই শুধু ক্রিয়েট হয়েছে। সো এখন পর্যন্ত তেমন কিছু নেই, তাই কি না? আচ্ছা, এখন আমরা নেটবিনসে গিয়ে একটা PHP ফাইল তৈরি করি। ফাইল তৈরি করব সোর্সের মধ্যে, নিউ থেকে PHP এর ফাইল বলেন সিনট্যাক্স। ফার্স্ট যে ফাইলটা আমরা দিচ্ছি ফাইলের নাম দিলাম কি? সিনট্যাক্স, এবং এটার এক্সটেনশন কি হলো? .php। দেন ফিনিশ। হ্যাঁ, আইদার একটু হেল্প করেন। আচ্ছা দেখেন, একটু আমি লিখে দেখাই। তো এটা তো আমার PHP এর সিনট্যাক্স। PHP ফাইল যেহেতু, PHP ফাইলে এই অটোমেটিক কিছু কোড চলে আসে, যেমন HTML ফাইলে কিছু কোড চলে আসে না? ওটা কি HTML এর সিনট্যাক্স। PHP এর বেসিক সিনট্যাক্স, যেটা অ্যাকচুয়ালি PHP ফাইলের মধ্যে এটা থাকতে হয়। যদি আমি PHP লিখতে চাই, তো আমি বলেছি এটা PHP ফাইল, সে ধরে নিয়েছে যে সব কোড হবে PHP তেই। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে .php ফাইলের মধ্যে আমি HTML লিখতে পারি, CSS লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, PHP ও লিখতে পারি। হ্যাঁ, হ্যালো এ ক্লাস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো কি বলছিলাম যে এখানে এটাকে PHP এর ওপেনিং সিনট্যাক্স বলে, আর PHP তে একটা ক্লোজিং সিনট্যাক্সও আছে, সেটা হচ্ছে দিস। তাহলে PHP এই ট্যাগটাকে বলা হয় PHP ওপেনিং, আর এটাকে বলা হয় PHP ক্লোজিং। বাট এই ক্লোজিং দেওয়ার সাথে সাথে এখানে একটা নোটেশন চলে আসে, আননেসেসারি ক্লোজিং ডেলিমিটার্স। দরকার নেই। যদি এটা পিওর PHP ফাইল হয় আর PHP ফাইলের মধ্যে যদি শুধুই PHP সিনট্যাক্স থাকে, তাহলে PHP ক্লোজিং ট্যাগের দরকার নেই। বাট এরকমও হতে পারে একটা PHP ফাইল যে কিছু অংশ HTML, তার ভেতরে PHP,
আবার HTML, তার ভেতরে PHP। মানে বেসিক্যালি PHP কে কি বলা হয়? হাইপার টেক্সট প্রিপ্রসেসর। কখনো কখনো এটা বলা হয়ে থাকে PHP একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কেন বলা হয়? মানে PHP ফাইলের মধ্যে আমরা সরাসরি PHP লিখতে পারি, বাট ম্যাক্সিমাম কেসে যখন ওয়েব পেজের ভেতরে আমরা লিখি তখন কি ভিউ বেশি থাকে না, HTML ডিজাইন কোডই বেশি থাকে, তার ভেতরে নির্দিষ্ট জায়গায় ডাইনামিক ডাটা অ্যাড করা হয়, সেখানেই শুধু PHP লেখা হয়। তার মানে যদিও সেটা PHP ফাইল 1000 লাইনের যদি কোড হয়, সেখানে হয়তো 850 লাইনের কোড আছে কি HTML এর, আর 150 লাইনের কোড আছে কার? PHP। ওই PHP গুলো HTML এর জায়গায় জায়গায় কি করা হচ্ছে? স্ক্রিপ্ট করা হচ্ছে। আমি বোঝাতে পেরেছি? ফাইল PHP হবে। হ্যাঁ, কারণ আপনি যদি এক লাইনেরও PHP লিখেন, ওই ফাইলটা কি হতে হবে? PHP হতে হবে। HTML ফাইলের মধ্যে PHP কাজ করবে না, বাট PHP ফাইলের মধ্যে HTML কাজ করবে। আর HTML এর মধ্যে কি আমরা CSS লিখতে পারি না স্টাইল দিয়ে? আবার স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে যার ভেতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। সেটা বোঝা যাচ্ছে? তো যখন আমরা পিওর PHP ফাইল, তখন এই ক্লোজিং এর দরকার নেই। বাট যদি HTML, CSS, PHP একসাথে হয়, তখন আবার ক্লোজিং এর দরকার আছে। সেটা ওপেনিং, আর এটাকে বলা হয় কমেন্টস ট্যাগ। আপনারা HTML এ কমেন্টস দেখেছেন না? CSS কমেন্টস, ঠিক তেমন PHP এর কমেন্টস এভাবে লিখতে হয়। স্ল্যাশ স্টার, এবং প্রতিটা স্টার লাইনের সামনে যে কোডগুলো আছে সেগুলোকে কমেন্ট করে দেবে, লাস্ট স্টার স্ল্যাশ দিতে হবে। যদি একাধিক লাইন হয়, এক লাইনও এভাবে করাই ভালো। এখন আমি যদি বলি যে একটা আউটপুট দেখাবো, হ্যালো ওয়ার্ল্ড, তো PHP তে কোনো একটা আউটপুট দেখানোর জন্য PHP এর একটা কিওয়ার্ড আছে, প্রিন্ট অথবা ইকো। ইকো দিয়ে অথবা প্রিন্ট দিয়ে আপনি এই যে স্ট্রিং এর কথাটা বললেন হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাতে আপনি আউটপুট দেখাবেন। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো লিখতে হবে কি ইকো। দেন এখানে PHP তে কোনো একটা স্ট্রিং, আমি বললাম না যে হ্যালো, আমি কোটেশনটা কাটি, হ্যালো ওয়ার্ল্ড। এই যে এরকম লেখার সাথে সাথে একটু খেয়াল কর, এরকম লেখার সাথে সাথে এই যে একটা লাল আন্ডারলাইন চলে আসছে। এখানে যদি লালের পাশে আপনি কার্সর ধরেন, আমাকে কি বলছে? সিনট্যাক্স এরর। তার মানে আমি PHP রুলস অনুযায়ী এই লাইনটা লিখি নাই। আমি বোঝাতে পেরেছি? তো আমাকে PHP রুলস অনুযায়ী কোড লিখতে হবে, আদারওয়াইজ সে আউটপুট দেখাতে পারবে না। HTML এ এরর থাকলেও আউটপুট দেখায়, PHP তে এরর থাকলে আউটপুট দেখায় না। ইচ এন্ড এভরি এরর সলভ করতে হবে, দেন সে আউটপুট দেখানো শুরু করবে। তো বেসিক্যালি লেটারের মাধ্যমে ওয়ার্ড, বা ওয়ার্ডের মাধ্যমে ফ্রেজ বা সেন্টেন্স বা প্যারাগ্রাফ বা আপনি এসে যাই লিখেন না কেন, একসাথে যদি লিখতে চান, তাহলে PHP তে সরাসরি লিখলে সেটা কাজ করবে না, এটাকে স্ট্রিং বানিয়ে দিতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং করা হয় সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মাধ্যমে। আমি বোঝাতে পেরেছি? তো মনে করেন আমি এখানে কোড দিলাম, এটা সিঙ্গেল কোড, হ্যাঁ, সিঙ্গেল কোড, অথবা কি আমি যে সিলেক্ট করে ডাবল কোড দিয়ে দিতে পারি। তো তখন কিন্তু এটা স্টিল, যখন আমি এটাকে দিচ্ছি, একটু খেয়াল করেন, এখনো কিন্তু এররটা রয়েছে। বাট এররটা সলভ হবে কখন? যখন আমরা লাইনের শেষে একটা সেমিকোলন দিব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP তে একটি স্টেটমেন্টের ক্লোজিং হবে অলওয়েজ সেমিকোলনের মাধ্যমে। এটাকে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলে, কন্ডিশনাল বা রিপিটেড স্টেটমেন্ট না। হ্যাঁ, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আচ্ছা, এই যে আমি এটাকে সেভ করব, এখন সেভ করার পর দেখেন, আপনারা ইয়েতে যান ইন্ডেক্সে, এই যে রিলোড দেই, CI bash 21 বেসিক সিনট্যাক্স ক্লিক করি, তারপরে এর ভেতরে দেখেন syntax.php আছে না, এটার উপরে প্রেস করলে আমার আউটপুট চলে আসে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। খেয়াল করেছেন? আসলে আপনাদের হায়দার একটু দেখেন।
আউটপুট আসছে আচ্ছা তো এটাকে আমরা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলছি ইন্টারেস্টিং বিষয় একটু দেখেন যে আমি বলেছিলাম কিন্তু যে HTML এর মধ্যে PHP লেখা যায় আবার PHP এর মধ্যেও HTML কিন্তু লেখা যায় সো কনফিউজড হওয়ার কোনো কারণ নেই আমরা সবকিছু আস্তে আস্তে করে দেখব তো দেখেন এই লেখাটাগুলোকে আমরা যদি HTML আউটপুটে যদি বড় করে দেখতে চাই মনে করেন যে হেডার ট্যাগ দিলে HTML এ অনেক বড় করে লেখা চলে আসে না তো এই লেখাগুলোকে যদি আমি এই যে স্ট্রিং এর মধ্যে হেডার বসিয়ে দেই দেখেন প্রথমে কি আসলো হেডার তারপরে হ্যালো ওয়ার্ল্ড হেডার ক্লোজ বেসিক্যালি কি হবে এই যে এটা স্ট্রিং না একটু সবাই দেখেন লেখার আগে একটু দেখেন বোঝেন এই PHP ফাইলটা রান করছে কোথায় সার্ভারে তো এই কোডটা যখন রান হবে তখন এই স্ট্রিং এর মধ্যে এই অংশটা থ্রো করবে কাকে ব্রাউজারের কাছে আর ব্রাউজার কি করে ব্রাউজার তো এই হেডার ট্যাগ চিনে ওটাকে বড় করে দেবে বাট PHP কিন্তু হেডার ট্যাগকে চিনে না সেটাকে মনে করছে কি স্ট্রিং সো পুরোটাকে কোটেশনের মধ্যে যে পুরো অংশটা আছে এটা ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে ব্রাউজার চিনতে পারবে কাকে হেডারকে সো এই স্ট্রিংটাকে মানে এই লাইনটাকে পার্স করছে কিন্তু দুইটা সার্ভার প্রথমে পার্স করছে কে PHP তারপর এটাকে পার্স করছে কে HTML মানে ব্রাউজার হ্যাঁ মানে HTML এর ট্যাগটাই পার্স হয়ে যাচ্ছে ব্রাউজারের মাধ্যমে তারপরে আউটপুট আসছে লেটস চেক আমি বোঝাতে পেরেছি আচ্ছা তো আমরা আজকে এতটুকুই রাখছি এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল ক্লাস ছিল সার্ভারের সাথে পরিচিত করানোর জন্য এবং সার্ভারের মধ্যে কিছু একটা আউটপুট দেখানোর জন্য নেক্সট ক্লাসে আমরা ফুল ফেজে সিনট্যাক্সে চলে যাব নেক্সট ডেতে আমরা ভেরিয়েবল অপারেটর নিয়ে আলোচনা করব তারপরের ক্লাসে আমরা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং তারপরের ক্লাসে আরেক ফাংশন নিয়ে কাজ করব আমরা দেন মানে 13 14 15 এর কথা বললাম আর 16তম ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস এন্ড অবজেক্ট রাইট তারপরে আমাদের 17 ক্লাসে চলে আসবে কিক্রুডিং সো আমরা আমাদের গোলটা সেট করেছি আপাতত নেক্সট উইকস গোলস সো এই অনুযায়ী কিন্তু আমরা আগাবো আর এই জায়গাগুলো যতটুকু হয়েছে যেহেতু থিওরি অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে করবেন আর এই ভিডিওটার যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো অ্যাটলিস্ট একবার শুনবেন
এবং মেমোরাইজ করার চেষ্টা করবেন। মনে রাখবেন যাতে যে কেউ যদি আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চায় সে যেন তাকে যেন আপনি কিছু বলতে পারেন, রাইট, পিএসপি সম্পর্কে। সো আমি জ্যাম এবং আজকের দিনের ভিডিওটা